I remember আমার ফার্স্ট নাটকের কাজ করার পর I got 15,000 টাকা। আপনাদের কার ব্যাগে কত টাকা আছে? ওটা তো ক্লাসিফাইড ইনফরমেশন। আমার অনেক বেশি প্রবলেম আছে। আই থিংক ইটস আ ডিজিজ অনলাইন শপিং এর। বালিশের নিচে টাকা রাখছিস, প্রতি বছর শেষে কেউ এসে টাকাটা নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখতে হবে, শেষে গিয়ে মেজাবিন আপু একটা কথা বলবে যেটা দিয়ে আপনি বুঝে যাবেন কিভাবে, মানে ধরেন 2 মাসের মধ্যে 1 কোটি টাকা কামানো যায়। আমার biggest mistake ছিল to trust my parents with the salami. Like ওনারা সবসময় বলতো আমার কাছে দিয়ে দাও, তুমি পেয়ে যাবা, যখন তোমার লাগবে তখন তুমি পেয়ে যাবা। এই পাওয়াটা এখন পর্যন্ত আসলে হয় নাই, বিকজ আমি ট্রাস্ট করে গিয়েছি but I never got it. টাকা পয়সার সাথে ফার্স্ট ট্রাস্ট ইস্যু ইজ উইথ ইওর প্যারেন্টস। আল্লাহ, এটা দ্যাটস আ ব্যাড থিং। এটা খুব খারাপ একটা বিষয় হয়ে গেছে। আমাকে বিশ্বাস করতে না, এমনও হতে পারে যে উনি রিটার্নটা যখন পাবে ইট কুড বি মেনি ফোল্ডস। সো কি আঙ্কেল আন্টি মেবি হিসাবটা করতে হবে। I hope they're watching. দ্যাটস হাউ নরমালি প্যারেন্টস বিহেভ, অনেস্টলি স্পিকিং। আপনি কি আমাদের মতোই মনে করেন 100 টাকায় পাইতেন নাকি আপনি 1000-এ পাইতেন সালামি? না, depends. 1000-এ পাইতেন। এটা উনি বলতে চাচ্ছেন না এই কারণে আসলে। আমি 50 টাকার নোট পেলে খুশি হয়ে যেতাম। 50 টাকা কি ভাই, 20 টাকা যে টাকাও কিন্তু কচকচা নোট হ্যাঁ, গুলা। না, I think আমি যেটা করতাম হচ্ছে কি I needed new notes. এটা হচ্ছে কি এটা ছিল আর কি যে এখনো কি এটা সেম যে না, এখন দেখো না। পেমেন্টটা কিন্তু নতুন। এখন ব্যাপারটা এরকম না। But to begin this formally, ladies and gentlemen, আমরা দেখতেছিলাম যে আসলে মেজাবিন আপু যেমন নতুন নোট পছন্দ করে, নোট পছন্দ, আমরা সবাই নোট পাইতে পছন্দ করি। তো এই যে নোট পাওয়ার যে ব্যাপারটা, টাকার যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা আসলে ইউজুয়ালি তেমন একটা কথাবার্তা বলি না। সবাই যারা এরকম আরিফ ভাইয়ের মতো অনেক টাকা আছে তারা শুধু মানে টাকা নিয়ে আর কি নিজেরাই নিয়ে বসে থাকে, কিন্তু কাউকে কিছু বলে না। আমাদের অনেক টাকা আছে, মানে আমরা ক্লায়েন্টের টাকা হাতে হাতে সেই জন্য টাকা আছে, ও আচ্ছা আচ্ছা নট আওয়ার ওন মানি। না, এই টেবিলের মোটামুটি সবারই অনেক টাকা আছে। মুনজারিন যেমন কথা কম বলতে পারে, ওর টাকা আসলে অনেক আছে। এটা আমরা সবকিছু করবো। এক্স্যাক্টলি। সো আজকের আমাদের এই পুরা মানে যে ভিডিওটা আপনি এখন দেখছেন, এই পুরো ভিডিওটা টপিকই হচ্ছে খালি টাকা। এই জন্য আমরা একটা নাম দিয়েছি হচ্ছে টাকা টক্স, এন্ড দিস ইজ আ প্রজেক্ট বাই শান্তা মিউচুয়াল ফান্ড। সো শান্তাকে নিয়ে, মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আস্তে আস্তে আরো অনেক জানবো, বাট আজকের মেইন টপিক হবে হচ্ছে কিভাবে অনেক বেশি টাকা কামানো যায়। মানে আপনি যদি ভিডিওটা দেখেন, আপনি এত পরিমাণ টাকা কামাইতে পারবেন, বিশ্বাস করেন। শেষ পর্যন্ত দেখতে হবে, শেষে গিয়ে মেজাবিন আপু একটা কথা বলবে যেটা দিয়ে আপনি বুঝে যাবেন কিভাবে, মানে ধরেন 2 মাসের মধ্যে 1 কোটি টাকা কামানো যায়। এটা কিন্তু আয়ন ভাই মাঝে মধ্যে করে, ক্লিক বেট না কিন্তু এটা ভাই, এটা আসলেই পারবেন। আমার সব থেকে বেশি ভিউ পাওয়া কন্টেন্ট হলো 15 or 20 মিলিয়ন। ওর টপিকটা ছিল কেন কোটিপতি হতে পারিনি। মানুষ পছন্দ করে কেন টাকা হারাইলাম। স্ট্র্যাটেজিক্যালি বানাইছিলাম যে দেখেন, আমরা ফাইন্যান্স বা টাকা পয়সা নিয়ে এত বোরিং কথাবার্তা না বলে আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে বলি। যদিও আয়ন ভাই কোটিপতি হতে পারেন, এটা সত্য কি মিথ্যা এটা আমরা আজকে জানার চেষ্টা করব। বাট আমাদের আজকে খুবই ইন্টারেস্টিং একটা মানে লাইন আপ অফ গেস্টস আর হিয়ার। সো আমি যদি এই পাশ থেকে শুরু করি, উই হ্যাভ মুনজারিন শাহিদ। সো মুনজারিন শাহিদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ফেভারিট ইংলিশ টিচার। আমরা তার কাছে সবসময় ইংলিশ শিখি, কিন্তু ইংলিশ শিখাতে শিখাতে আসলে টাকা নিয়ে উনি আজকে আমাদেরকে অনেক কিছু শিখাবেন যে কিভাবে উনি শিখবো। আমার মনে হয় আমি আজকে শিখবো। না ওটা তো ডেফিনেটলি হবে। অন দিস সাইড উই হ্যাভ আরিফ ভাই। আমরা ওনাকে জাস্ট আরিফ ভাই বলবো আজকে থ্রুআউট দ্য পডকাস্ট, বিকজ উনি স্যার শুনে অভ্যস্ত, কিন্তু আমরা আজকে আমি স্যার বলবো কারণ আইবে তুমি আমার ডিরেক্ট টিচার ছিলেন। আমার স্যার চলে আসবে, রাফসানকে আমার স্যার চলে আসবে। হ্যাঁ, বাট আরিফ ভাই হিয়ার ইজ গোইং টু বি দি এক্সপার্ট। মানে আমরা সবাই তো র্যান্ডম যা ইচ্ছা বলবো। র্যান্ডম বললে না, মানে আমরা হালকা র্যান্ডম, না হালকা র্যান্ডম, মানে আমার এখানে র্যান্ডম কয়েকজন আসছে, একজন এক্সপার্ট। থ্যাংক ইউ রাফসান। মেনে নিলাম, it's অলরাইট। ভাইয়ার কিন্তু 30 ইয়ার্স, মোর দ্যান 30 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস ইন্ডাস্ট্রি, এবং উনি আইডিএলসি সিইও ছিলেন, এখন হি ইজ সার্ভিং অ্যাজ দি ভাইস চেয়ারম্যান ফর শান্তা মিউচুয়াল ফান্ড। সো ভাই ইজ গোইং টু বি হিয়ার আজকে আমাদেরকে প্রত্যেকটা টপিকে যখনই আমরা একটু টানামে যাবো উনি একটু বলে দেবেন তুমি এইভাবে না এইভাবে করো, সো তাহলে তোমরা টাকাটা। আমিও শেখার চেষ্টা করবো যে আসলে এই জেনারেশনটা এই জেনারেশনটা না, হ্যাঁ এই জেনারেশনটা। স্যার কেউ কোনো কথা বলে তোমার জন্মের আগের থেকে আমি ফাইন্যান্সের সাথে কাজ করি, আপনি এটা বলে শুরু করবেন জন্মের আগের থেকে। Exactly. On his left, we have none other than মেজাবিন আপু। মেজাবিন আপু আমাদেরকে অনেক ক্যারেক্টার প্লে করতে করতে অনেক কিছু শিখায়। আজকে উনি যে ক্যারেক্টার প্লে করবে সেটা হচ্ছে দ্য রিচ লাইফ অফ মেজাবিন। মানে যে কিভাবে আমি এই যে এত আমরা যে ছবিগুলো দেখি ডেস্টিনেশনস অফ মানে ট্রাভেলিং, মানে এত সুন্দর সুন্দর ড্রেস পরে যে জায়গাগুলো তুমি যায়, সব জায়গায় আমি চাইতে চাই কিভাবে করে না
এই যে এমনি। একটা, হ্যাঁ মানে এই এত বড় ট্রিকটা আমাদেরকে শিখান। এটা শিখাও আফটার দ্য শো। আফটার দ্য শো, না শোর ভেতরে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ নান আদার দেন নেশনের ফেভারিট টিচার আয়মান সাদেক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে এত হ্যান্ডসাম, এত কুলের টিচার, এটা তো আসলে আমরা আজকে ওনাকেও নিয়ে আসছি এখানে, সো ভালো হবে পুরো ব্যাপারটা। আমাকে অনেকজন অনেক কিছু বলে পরিচয় করে, হ্যান্ডসাম আর কোন মানে আমাদের না, যখন হ্যান্ডসাম বলা হয়েছে হি ওয়াজ লাইক আমার ভিউ মতে আমাদের আইবি এর লাস্ট 50 ইয়ার্স এর মধ্যে হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম গাই। Handsome. আরে আবার একটা Entrepreneur. বাট স্পিকিং অফ টাকা, আমি প্রথমে যেটা জানতে চাবো আমাদের আজকে গেস্টদের কাছ থেকে, আমাদের টাকা টক্সে এটা একটা নিয়ম যে যখনই এভরিওয়ান whenever someone says টাকা, I'll take a sip থেকে শান্তা মিউচুয়াল ফান্ড থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে আপনাদের কার ব্যাংকে কত টাকা আছে? টাকা। ওটা তো ক্লাসিফাইড ইনফরমেশন, এই মুহূর্তে কি বলা টাকা টক্সে এসে যদি এখন ক্লাসিফাইড ইনফরমেশন, আচ্ছা মনে তোমার ব্যাংকে কত টাকা আছে? আমার আজকে স্যালারি ঢুকছে, সো না তোমার স্যালারি তো আমি জানতে চাই নাই। ওইটাই আছে খালি, ওটা ছাড়া এটাই? তেমন কিছু নাই। এই যে মনে Seriously? আচ্ছা এটা কে বলছে? মেজামের প্রতি শিওর বলবেন, মেজাম আপনার কত টাকা আছে টোটাল? আই ক্যান সার্ভাইভ। Very সবাই well. কেমন একটা দিন আনে দিন খাই না এখানে একটা ব্যাপার আছে, না না আসলে এখানে ব্যাপার আছে আমার হ্যাঁ, It is true. আর যারা মানে আমরা প্রোডাকশনে যারা কাজ করে acting ওরা করি- দিন আয় না 3 মাস পরে খায়। এরকম একটা না এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ। যাদের কাছে টাকা আছে তাদের সব টাকা যে টাকা ফর্মে থাকতে হবে তা না। ও তার কাছে ল্যান্ড থাকতে পারে, তার কাছে গোল্ড থাকতে এই পারে, তার কারণেই কাছে আমরা স্টক জানতে মার্কেট ইনভেস্টমেন্ট থাকতে পারে, তার কাছে টাকা থাকতে পারে। নাইস, সবগুলা মিলাই কত টাকা আছে? ওইটা ট্যাক্স ফাইলে আছে। আর ভাই আপনার কি অবস্থা? আপনার তো মোটামুটি ওই স্যার যেটা বললো, আপনাকে তো সবাই বলতেছে যে আপনি 17 কোটি পাইছেন, 17 কোটি টেনমেন্ট স্কুল পাইছে, কোম্পানি ভ্যালুয়েশন হ্যাঁ, 100 কোটি so টাকার বাড়ছে। উপরে গেছে, হ্যাঁ। সো হিসেবে 100 কোটি মোটামুটি। টাকা আমি এই যে নাম্বার বা খাতায় দেখছি, ব্যাংক অ্যাকাউন্টে আসে নাই স্যার কিছু। এটা কি এভাবে দেয় না যে অনেক বড় একটা ব্রিফ কেসে করে এরকম? না না ওটা দেয় না, ওই যে আমি জীবনে 17 কোটি টাকা দেখি না, আমরা রেস করছিলাম 40 crore উপর, বাট একটা টাকা আমি সামনে দেখিনি। আচ্ছা, ও অনেকবার টাকা Where? সো ওনার ওয়েলথ ইজ বিল্ডিং ইন হিজ শেয়ারস। ওই শেয়ার পরে যখন বিক্রি করবে তখন সব টাকা একসাথে আসবে। ভাই কিনবেন স্যার? of course. নাইস, ওটা একটু হয়ে যাবে। বাট আমরা আসলে আজকে পুরো জার্নিটা মানে থাকে না যে টাকা নিয়ে কথাবার্তা কেউ বলে না, আপনারাও বলতেছেন না, আস্তে আস্তে বলবেন হয়তো বা। তো এই যে জীবনে আমরা টাকা নিয়ে কি কি করছি, কি কি শিখছি, আপনাদের কাছ থেকে সব সিক্রেটস আজকে আমরা বের করে ফেলবো এবং আমাদের অডিয়েন্স done. আসলে আজকে শিখবে যে কিভাবে আসলেই রিচ হওয়া যায়। আমি পার্টিকুলারলি এটা খুবই চাই, মানে যে এতগুলো রিচ মানুষের পাশে বসছি। আইমান ভাই এটা আমাকে অনেকবার বলছে যে ইউ বিকাম দি এভারেজ অফ 5 পিপল ইউ হ্যাং আউট উইথ। সো কারেন্টলি আমার এভারেজ অনেক হাই, মানে আমি যে জায়গায় আছে ওখান থেকে উপরে উঠে গেছি। বাট ইয়েস, উইল স্টার্ট উইথ বাচ্চাকাল, চাইল্ডহুড, শৈশব। হ্যাঁ, যে ওই টাইমে আসলে কার জন্য টাকা ব্যাপারটা কি ছিল, তখন আসলে টাকাকে আমরা কিভাবে দেখতাম। এই জায়গায় বলে দিচ্ছে যে উনি সালামি দিয়ে ধরা গেছে। আমার কাছে মনে হয় যে স্কুল কলেজে একটা জিনিস কখনো শেখায় না। আমার একটা ইচ্ছা আছে যে আমি একটা সিরিজ করবো যে স্কুলে শেখায়নি। ফার্স্ট এপিসোড হবে টাকা। আচ্ছা। কারণ আমাদেরকে শেখানো হয়েছিল অর্থই সকল অনর্থের মূল, কাঁচা টাকা সব নষ্ট করে ফেলে, টাকা পাইলে ছেলেবেলে নষ্ট হয়ে যায়। দ্য প্রবলেম ওয়াজ নট উইথ টাকা, প্রবলেম ছিল কিন্তু আমাদের টাকার ম্যানেজমেন্টটা, যে আমরা টাকা ম্যানেজ করতে পারবো না, জন্য আমরা নষ্ট হয়ে যাব। এই কারণে কখনো টাকা দেয়ই নাই। So, চিন্তা করে দ্য কনসেপ্ট ওয়াজ টোটালি রং। আমার কাছে মনে হয় ছোটকাল থেকে শেখানো উচিত ভাই টাকাটা কিভাবে ম্যানেজ করতে হাউ হয়, টু ম্যানেজ। রাইট? না আমি ওর সাথে পুরোপুরি এগ্রি করি যে আমাদের একটা বেসিক স্কিল লাইফে প্রত্যেকটা মানুষের, যে ধরো রংপুরে যে আছে, সিলেটে যে আছে, নোয়াখালীতে, প্রতিটা ছেলে মেয়ের শেখা উচিত যে আমি কিভাবে টাকা উপার্জন করব এবং কিভাবে আমি এটাকে ম্যানেজ করবো জীবনে, Right. কিভাবে আমি বেটার নিজেকে তৈরি করব। তো ওই টপিকটা কিন্তু আমাদের স্কুলে শেখায় না। আমি ওর সাথে পুরোপুরি একমত, এটার উপরে আমাদের রেগুলার একটা কোর্স থাকা উচিত। এটাই টাকা টক্স আমরা এটাই করতেছি। মানে আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, এই 4টা কনসেপ্টের একটাও শিখায় নাই। খালি শিখাইছে যে টাকা ধরো না, কাঁচা টাকা খারাপ। আচ্ছা। So, এটা তুমি কি বাচ্চাকাল টাকা ধরতে না তেমন একটা? টাকা ধরতাম এদিন, তখন আমাদেরকে ওই যে একটু ডেইলি কাজ করার জন্য যে আব্বু 50 টাকা 40 টাকা 30 টাকা দিত, ওইটাই ছোটবেলায় ওয়াজ দা মানি। ওটা থেকে আমরা অনেক save- টাকা পাইতাম, 50 টাকা, আমার ভাই 10 টাকা দিত। 10 টাকা পাইতাম, 10 ঠিক আছে? টাকা। 6 টাকা দিয়ে ডিম চপ খাইতাম, 4 টাকা রেখে দিতাম। ওই 4 টাকা দিয়ে স্কুলের পরে 2 টাকার আমাকে তো ফুচকা, 2 প্রতিদিন টাকার দিত আচার না। পাইতাম। আমাকে ভাই প্রতিদিন দিত না। না তুমি 40 টাকা My পয়সা God. বলে ফেলছো। চিটাগাংয়ের মানুষদের এরকম একটা ব্যাপার আছে, চিটাগাং মানে কিন্তু একটা রয়্যালটি। তুই 10 টাকা ভাই তোমার আমি জীবনে বলি, পাইছিস? আমি বলি 10 টাকার সাথে 2টা 1 টাকার কয়েন, মানে 12 টাকা টোটাল। কারণ কি ধরেন কলাবাগান থেকে ঢাকা যে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যেতে লাগতো হচ্ছে 1 টাকা বাসে। মানে আমি স্টুডেন্ট, ছোটখাটো 1 টাকা তো আসলে 1 টাকা। সো আমাকে টোটাল যে 10 টাকা বা 12 টাকা দেওয়া হইতো, সো এটা থেকে যদি 1 টাকা একটা কোনো মতে করে 10 টাকাটা ইনটেক রাখতে হতো, ওটা একটা চিপস। হ্যাঁ। এইটা ছিল আমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মানে এটা লাইক দ্য বেস্ট পার্ট। Chips management. আমার মনে হচ্ছে যে একটু বড় হওয়ার পরে আমার বোনের দায়িত্ব আমাকে দিছে, তখন একটু টাকাটা বাড়ায় দিত যে না তুই ওকে স্কুলে ড্রপ করে তোর স্কুলে যাবি। তখন হালকা একটু বাড়ছিল ওখানে। তো 40-50 টাকা হয়নি তোমার মতো যদিও, মানে না, আমাকে 40-50 টাকা কিন্তু ইন মাই ডিফেন্স অনেকদিন পর পর আবার দিত। ডিফেন্স না, করা।
না, কিন্তু ওর মা এই যে এখন বানাচ্ছে। না, তুমি যেহেতু আমাদের মধ্যে সবচেয়ে বেশি টাকা পাইতা বাচ্চাকালে, so তোমার কাছে এমন ভাইসা মেরা বাবার আসতেছে আচ্ছা না, লিজা পাইতেন না। লিজা, আপনি কত টাকা পাইতেন বলেন তো আপনাকে? না, আমার যতটুকু এখন মনে পড়ে, আমি তো দেশের বাইরে বড় হয়েছি, and তারপর যখন দেশে আসি, এই কারণে হাসতেছিল যে এই টাকা ডলারে পাইতাম, টাকা নিয়ে কথা বলতেছে। ডলার রেট জানো তুমি এখন? না, so আমার কাছে যতটুকু আমার মনে পড়ে, যখন বাইরে ছিলাম তখন আমি আব্বুর কয়েকটা কাজ করে দিতাম, লাইক আব্বু তো এয়ারলাইন্সে ছিলেন, তো কিছু কিছু মানুষের বা আব্বুর কোনো ক্লায়েন্টের হোটেল বুকিং করে দিতাম, এই করে দিতাম। সো যেগুলো আব্বু করতে পারতো না, তো আমাকে হচ্ছে ওটার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া Salary হতো। দিত, হ্যাঁ, একটা- তো আই that's রিমেম্বার great. ওইটা দিয়ে আমি হচ্ছে প্রথম একটা সেলফোন কিনেছিলাম, দ্যাট ইজ বিদেশে। আর দেশে আসার পর হ্যাঁ 10 টাকা 20 টাকা এরকম 30 টাকা না না আস্তে করে seriously। ভ্যালুটা 10,000 না না, হ্যাঁ। আস্তে করে নামাই না। আবু না, না, ক্যালিব্রেট করতেছে আমাদের সাথে সেলফোন কিনে ফেলছে যে পকেট আচ্ছা মানি দিয়ে। ও 10 ও 10 Yes, ও না 50। সেলফোন তো তার মানে আমার অনেক মাঝখানে। লম্বা একটা টাইমের টাকা জমানোর পর একটা সেলফোন কিনে ফেলছে, এটা পরে তো আবার হাত খালি। হ্যাঁ। তো তারপর হচ্ছে কি দেশে সেলফোনে কি আসি। করতেন আপনি এমনিতে, মানে সেলফোন দিয়ে তখন তো আমার মনে আছে আমার ফার্স্ট সেলফোনটা ছিল 6680, দ্যাট ওয়াজ দ্য নোকিয়ার Oh. ফার্স্ট ডুয়াল ক্যামেরা। ও কার সাথে? আচ্ছা না, কারোর সাথে না। তো ওইটা আমাকে অনেক ফ্যাসিনেট করতো, Oh, তো right. যে এইটাই কিনবো। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইনভেস্টমেন্ট। ও আরে That was my first investment with the ঠিক money আছে। that I saved. তারপর যখন দেশে আসছি, তখন হচ্ছে গিয়ে আমার মনে আছে যতটুকু মনে পড়ে, টাকা দিয়ে আমি হচ্ছে এমবি কিনতাম। এমবি কিনে I used to আর এখন আপনি search- সবাই কিনতে বলেন এমবি, এখন আমি সবাই কিনতে বলি। কিনতে বলেন, হ্যাঁ না সমস্যা নেই। Right. তো তখন এমবি কিনে আমি ইন্টারনেটে ডিফারেন্ট স্টোরিজ পড়তাম, অর সামথিং টু লার্ন, অর হচ্ছে কোনো মুভি নিয়ে কোনো কিছু। তো এই জিনিস আমার যতটুকু মনে পড়ে এইগুলো করতাম আমি। মানে বাচ্চাকালে আমরা কি করছি সব তো ভাই শুনে ফেলছেন, বাট বাচ্চাকাল থেকে কি আসলে ঠিকঠাক করার কোনো উপায় আছে যে না এটা না, আমি করতে আমি পারেন যেটা না? মনে করি প্রথম থেকে তো টাকাটা আসবে না। না প্রথম অ্যাডভাইস হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে হ্যাঁ। বাচ্চাকালে যে আসলে আমার একটা স্কিল ডেভেলপ করতে হবে, পড়াশোনা করতে হবে। একটা লেভেলে স্কিল ডেভেলপ করার পরে আমি ওটাকে মার্কেটে যারা আমার স্কিলটা কিনতে চায় Showcase. আমি সেটাকে বিক্রি করে টাকা আর্ন করব, দেন আমি একই সাথে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শুরু করবো। Right. So আমি সবাইকে ন্যাচারালি প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়েকে সবসময় বলি যে তোমার কোনো না কোনো স্কিল ডেভেলপ করো তুমি, এবং ওইটার সাথে সাথে কিছু টাকা আসবে, তখন আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা শুরু করবো। জোস তার মানে এখনো শুরু হয় না কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা। আমরা যদি এখন একটু উপরে লেভেলে যাই, যে এত কিন্তু যে আমরা 10-20 টাকা, ওর 40-50 টাকা, ওর পাশে $1, এর পাশে হচ্ছে সো ওয়েন ওয়াজ দ্য টাইম ইন লাইফ, মানে জীবনে কোন জায়গাটা গিয়ে হঠাৎ করে আমরা একটু বুঝতে শিখলাম যে না টাকা দরকার আছে, বা একটু সিরিয়াস হইলাম? পরবার ইউ মুনজাইন 40 থেকে মানে কোন দিকে গেলাম? আমারটা হচ্ছে ক্লাস 10-11 এর দিকে, যখন আমি ফার্স্ট একটু টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। So আমার একজন ইংলিশ টিচার ছিলেন, ওনার হচ্ছে জুনিয়র ক্লাসগুলার যে স্ক্রিপ্ট গুলো থাকতো উনি ওগুলো দিত, বলতো যে তোমরা কারেক্ট করো, তোমাদেরকে পে করবো। সো ওগুলো কারেক্ট করতাম, and যখন ওই টাকাটা আসা শুরু করলো, মানে ইট ওয়াজ নট আ লট, মানে এখন চিন্তা করলে, বাট তখন ওই যে ধরেন 1,500-2,000 টাকা করে উনি দিত, বা অনেকগুলো স্ক্রিপ্ট কারেক্ট করলে হয়তো 3,000 টাকা দিত। অ্যান্ড ওইটা দিয়ে যখন দেখতাম যে আচ্ছা একটা জিনিস পছন্দ হয়েছে, ওটা কিনতে পারছি, বা আম্মু আব্বুকে একটু দিতে পারছি, অর টেকিং সামথিং হোম ফর দেম, তখন বুঝতে পারলাম যে না আসলে একটা আর্নিং থাকলে এটা বিভিন্ন ভাবে লাইফে অনেক সাপোর্ট করতে পারে, ফর শিওর। ইন্টারেস্টিং। আমান ভাই? আমার ফার্স্ট ইনকাম করে ইউনিভার্সিটিতে ঢোকার ঠিক আগে। হ্যাঁ, হ্যাঁ, তার আগ পর্যন্ত কি? এইচএসসি লাইফ পর্যন্ত আমি কখনো স্টুডেন্ট পড়াই নাই। সো আইবিতে হইলো, হওয়ার পরে ফার্স্ট পড়ানো শুরু করলাম। এখন মনে হচ্ছে ফার্স্ট টিউশন ছিল 3,000 টাকার। আচ্ছা, বাট আমার ফার্স্ট ইয়ারের জাম্পটা খুব ফাস্ট হয়। মেন্টার্সে পড়ানো শুরু করলাম কোচিং সেন্টারে, কোচিং সেন্টারে পপুলার ম্যাথ টিচার হয়ে গেছিলাম। ক্যান্টনমেন্টে থাকতাম, ক্যান্টনমেন্টে যারা আছে, যারা আইবিতে পরীক্ষা দেবে সবাই আমার কাছে পড়তো। সো ফার্স্ট ইয়ারে ওই সিজন চলতো একটা মানে আপনি একটা কোচিং সেন্টারের মতো ছিলেন। কোচিং এ পড়াইতাম, ক্যান্টনমেন্টের কোচিং সেন্টার। আমান সাদিক। হ্যাঁ, so তখন অনেক মজা হয়। তখন প্রায় ওই সিজনের টাইমটা হইতো যে এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশনের টাইমটা, ওই 4-5 মাসে আমার মান্থলি 1 লাখ টাকারও বেশি ইনকাম হইতো। সো আমার Oh জামটা my খুব God. এই episode স্টিপ টা কার ছিল, সাথে কথা বলছো? স্টিপ ছিল। আইমারের মতো আমার এত হতো না, কিন্তু আমারও ইনিশিয়ালি প্রথম আর্নিংসটা অন্য স্টুডেন্টকে পড়ানোর সময়, মানে আমি তো আমার ফাদার মারা গেছে অনেক ছোট বয়সে, when I was in grade 7। তারপর আমি আস্তে আস্তে করে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, পড়াশোনা করতে হবে, তো আমি
ইন্টারমিডিয়েটে যে প্রথম স্টুডেন্ট পড়ানো শুরু করলাম, সেখান থেকে প্রথম টাকা পেলাম। আমি দেখলাম যে টাকা পাওয়ার পরে ফিলটা আমার আম্মার জন্য একটা কিছু কিনে নিয়ে আসলাম, একটা খাবার কিনে নিয়ে আসলাম। খাবার কিনে, এটা And ওই যে একটা এক্সাইটমেন্ট যেটা আমি কিছু টাকা আর্ন করতে পারি, এবং তখন বুঝলাম যে কিভাবে টাকাটা আর্ন করলাম আমি, কারণ আমি একজনকে কিছু শিখাতে পারতেছি, তার মানে আমাকে আরো শিখতে হবে। আমি মনে করি টাকা আর্ন করার বেসিক ড্রাইভটা হচ্ছে আমাকে আরো শিখতে হবে। সবাই যদি আমরা এটা করি, টাকা কিন্তু অটোমেটিক্যালি উইল ফলো। হ্যাঁ, আলটিমেটলি সবাই কিন্তু নিজেকে যে যত বেশি প্রিপেয়ার করতে পারবে, সেই কিন্তু আস্তে আস্তে I গ্র্যাজুয়ালি। think আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে at one point যখন আমি বাংলাদেশে আসি, somehow আমি জানি এটা বলা উচিত কিনা, at one point I was depressed, like as a child. I was 16 back then. তো আমার স্কুল লাইফটা আমি একেবারে ছেড়ে অল স্কুল ফ্রেন্ডস যাদের সাথে বড় হয়েছি, ইট ওয়াজ আ ড্রাস্টিক শিফট ফর মি। তো এই শিফটের পর যখন আমি বাংলাদেশে আসি, আই কুডন্ট কানেক্ট টু দিস কান্ট্রি ফর আ সার্টেন টাইম। অ্যান্ড আমি বাসার মধ্যে থাকতাম, আমার নেবার্স আমাকে কখনো দেখে নাই, আমি তাদেরকে দেখি নাই, আমি কাউকে চিনি না। সো অ্যাট দ্যাট টাইম আই ফেল্ট আই নিড টু অ্যাকচুয়ালি do something যেটা I need to learn something first of all, and I need to do work on that, and I have to be independent. আমি এই ধরনের ডিপ্রেসড লাইফের মধ্যে আসলে আমি যেতে চাই না, আমার I have to do something. So ছোটবেলা I was very much into sports and everything, but এখানে আমি ওই ধরনের কোনো স্কোপ দেখছিলাম না। But all of a sudden আমার মনে আছে I saw this advertisement on TV যেখানে বলছিল লাক্স চ্যানেল আই সুপারস্টার, তাদের হচ্ছে নেক্সট অডিশন অমুক থেকে শুরু হবে। সো আই ওয়াজ লাইক দিস কুড বি অ্যান অপরচুনিটি। আমি হয়তোবা অনেক কিছু জানি না, but yes, I used to watch movies and I used to follow different models from my childhood. তো এই ধরনের একটা ফ্যাসিনেশন তো আছেই। So I am not a model myself, I'm very young, but what if this journey, এই যে 3 মাসের একটা মানে অডিশনের পর থেকে ইফ ইউ গেট সিলেক্টেড, 3 মাসের একটা ক্যাম্পিং হবে এবং ওখানে অনেক কিছু শেখানো হবে। So I felt I'll not win this, but I can learn something and I can make new friends. So ওইটা আমার হচ্ছে কি ফার্স্ট মোটিভেশন ছিল, দ্যাট এই জার্নিতে আমি কিছু না কিছু আসলে শিখবো। So I think that's how it started. কিন্তু ভাইয়ের কথার সাথে কানেক্ট করে যায় যে মানে that was the time to learn to invest in skills and then ওটা থেকে আসলে উইদাউট দ্যাট টাকা বানানোর গল্প আমরা করতে পারি, বা ওই শর্টকাট লাভ নাই। দেয়ার ইজ নো শর্টকাট। মানে এই পর্যন্ত আমরা একটা জিনিস বুঝে গেলাম যে আসলে ফার্স্টে জিনিসপত্র শিখা লাগবে, মানে টাকা চিন্তা ভাবনা করলে আগে আসলে একটু শিখো, মানে হচ্ছে গিয়ে একটু স্কিল টিল বানাও, তারপরে হচ্ছে গিয়ে একটা স্কিল হইলেও হয়, যেন ও ইংলিশ পারতো, আমি ম্যাথস পারতাম, সো ওই একটা জিনিস হইলে ওটাকে অ্যাঙ্কার করে আস্তে আস্তে। আমার ব্যাপারে আসলো না, মানে আমার স্কিলটা খুব একটা চোখে পড়ে না। আরে এটা কিন্তু ঠিক হলো নাকি তেমন ভাই, এটা একটা ভালো পয়েন্ট ধরছে না। বাট এই যে আমরা যে ইনকাম করার কথা শুনলাম, ফার্স্ট ইনকাম কথা শুনলাম, বাট when was the time when you started saving, মানে প্রথম সেভিং জীবনের, মানে এইটা কখন থেকে শুরু হলো কার জন্য? So I had a very good start, মানে শিখতে গিয়ে জিতে গেলাম, হ্যাঁ, গাড়ি পেয়ে গেলাম একটা, at such young age, and জমানোটা আমি শুরু করি, এটার পিছনে একটা ব্যাক স্টোরি আছে, আই হোপ yes I can all share. in for stories. So I'm from Chattogram. There was a point, তো আমি তো জিতে গেলাম somehow, I don't know how that happened. Randomly এমনি জিতে যায় মানুষ। I was good. I think Yes. আমি adapt করতে পারতাম অনেক, and I could catch things faster than others, maybe. So I won the competition জেতার পর একটা ফানি স্টোরি, এটা হচ্ছে গিয়ে ওকে আই টুক দ্য ক্রাউন, আই টুক মাই কার, বাই বাই, শেষ। আচ্ছা, মানে আমি মনে করছি দিস ইজ দ্য প্রসেস, এই 3 মাসের মধ্যে আমি যা করলাম, জিতলাম, আমি চলে গেলাম। আই ওয়েন্ট ব্যাক ঢাকা থেকে, আই ওয়েন্ট ব্যাক টু চট্টগ্রাম, and then I started getting calls that you are not winner for this reason, যে তুমি সবকিছু নিয়ে চলে যাবে, you have to work now. এই যে what we have, আমরা যা শিখাইছি, you have to utilize it. So I was like, okay, how do I utilize it? বলছে না, ফার্স্ট একটা প্রজেক্ট তোমাকে দিচ্ছি, you have to act on it. And I was like, acting আমি পারবো না, I can model, I can do photo shoots, হয়তোবা এইটুকুই। তো they were like, না, you have to, you have to keep practicing, practice না থাকলে আসলে হবে না। So চট্টগ্রাম থেকে I had to
টেক আ ভেরি বিগ ডিসিশন। লাইক আমার আব্বু ওই সময় দেশের বাইরেই ছিলেন, আম্মু, আমরা 5 ভাই বোন, আই এম দি এল্ডেস্ট ওয়ান। তো এখন সবাইকে নিয়ে আমি এখানে ঢাকাতে একা থেকে আসলে কাজ করতে পারবো না। আই নিড মাই ফ্যামিলি সাপোর্ট, আই নিড মাই ফ্যামিলি উইথ মি। তো আমার উপরে ওই এজে একটা বড় প্রেশার চলে আসছে। দ্যাট ওয়াজ লাইক আমার জন্য আমার ফ্যামিলি, লাইক মা এবং ভাই বোন, দে হ্যাড টু শিফট টু ঢাকা। অ্যান্ড আব্বু দেশের বাইরে, ঢাকাতে আমাদের আসলে রিলেটিভস আছে বাট অনেক ডিস্টেন্ট রিলেটিভস। তো তখন আমার কাছে খুব প্রেশার মনে হচ্ছিল যে হোয়াট ডু আই ডু। আমি যে শিখলাম, আমি এখন আমাকে দেশে সবাই চেনে, অ্যান্ড আমি কি এটা ছেড়ে দিব? দ্যাট উড বি ডিসঅ্যাপয়েন্টিং। আই হ্যাভ টু টেক দিস ফরওয়ার্ড, আই হ্যাভ টু ক্যারি দিস, অ্যান্ড ওটার জন্য আই হ্যাভ টু কিছু একটা চুজ করতে, ইউ হ্যাভ টু উইন, ইউ নিড টু লুজ সামথিং। সো ওই জায়গা থেকে I took the whole responsibility. I told my mother that, আমার জন্য তোমাদের শিফট করতে হচ্ছে, you are leaving your relatives and সব loved ones for me, but one day I'll make you proud. তো ওরা they believed in me and we shifted here. So এখানে শিফট করার পরে এটা একটা নিউ লাইফ আমার জন্য। সো ঢাকাকে চেনা, ঢাকার কাজ কর্ম, লোকজন, বিদেশে ছিলাম। ঢাকা কিন্তু ভালোই এক্সপেন্সিভ আছে অ্যাজ আ সিটি। হ্যাঁ, at that time yes it was expensive. আমি মাত্র কাজ করে তখন হচ্ছে I remember আমার ফার্স্ট নাটকের কাজ করার পর I got 15,000 টাকা পুরো শুটের জন্য। পুরো শুটের জন্য 15,000 টাকা। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অফিসিয়াল আর্নিং। তো ওই টাকাটা, ওইটাই হচ্ছে গিয়ে আমার ফার্স্ট সেভিং। ওই টাকাটা আমি হচ্ছে গিয়ে রাখি কোথায়? কাবাডে। তখন আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, আচ্ছা। তো কাবাডে রাখি। অ্যান্ড আই রিমেম্বার যে এই 15,000 টাকাটা পাওয়ার পর আই ওয়াজ লাইক ফার্স্ট আর্নিং। এখন এখানে থাকার এক্সপেন্স আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে নিয়ে আসছি। তো আই হ্যাভ টু মেক শিওর মাই ফ্যামিলি ইজ অ্যাজ কমফোর্টেবল অ্যাজ দে উড হ্যাভ বিন যদি চট্টগ্রামে থাকতো। তো তখন আই ফেল দ্য প্রেশারও ফিল হয়েছে এবং মোটিভেটও করেছে অনেকটা। লাইক I have to make this work, I have to learn, I have to keep learning. আমি তখন এটা আরেকটা স্টোরি আছে, তখন আমি বাংলা পারতাম না, লাইক একেবারেই পারতাম না। পড়া তো দূরের কথা, বলতে গেলেও আমি আটকায় যেতাম বিকজ অফ মাই আপব্রিঙ্গিং। তো এখন নাটকে তো কাজ করতে হলে তো ইউ নিড টু বি ভেরি ফ্লুয়েন্ট এন্ড এভরিথিং। তো আই রিমেম্বার আমি স্ক্রিপ্টের উপরে অন্য কাউকে দিয়ে সবকিছু ইংলিশে হচ্ছে গিয়ে লিখে। সো ওই জার্নিটা আমার অনেক ছিল, একটু ডিফিকাল্ট ছিল, বাট আই ওভারকেম। অ্যান্ড আলটিমেটলি ডাউন দ্য লাইন একটাই কথা, ইউ নিড টু লার্ন। তো আমার কাছে এই বাংলা শেখাটা হচ্ছে কি আমার ফার্স্ট লার্নিং, যে আমি খুব ফ্লুয়েন্টলি বলবো, কেউ ধরতে পারবে না আমি বিদেশে বড় হয়েছে। এক্সপার্টের কাছে আমাদের এখন যেটা কোয়েশ্চেন, মানে লার্নিং এর ব্যাপারটা এখন এটা আমরা শিখে নেই, যে এই যে সবাই বলে না যে টাকা জমাও কাজে লাগবে, বড় হয়ে কাজে লাগবে। আসলে কি টাকা জমায় বড়লোক হওয়া যায় জীবনে? দ্যাটস মাই কোয়েশ্চেন। মানে আমি দেখলাম যে ধরেন এই যে মানুষ বলে না প্রতি মাসে অল্প অল্প করে জমাও, অল্প অল্প করে জমায় আসলে আমি কবে বড়লোক হবো, মানে আসলে সম্ভব কিনা? বড় লোক বলতে আমি মনে করছি যে আমরা বলি যে ফাইন্যান্সিয়ালি রিচ, তাই না? তো এটা তো ডিফাইন এক একজনের উপর এক একটা অ্যামাউন্ট ডিপেন্ড করে। তো আমি যেটা ভাবতাম যে আমি যদি সচ্ছল ভাবে চলতে পারি, আমার লাইফস্টাইল যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে আই ফিল দ্যাট আমি একটা কোয়েশ্চেন করি আপনাকে, প্লিজ, যে আপনার কাছে কত টাকা হইলে আপনি একদম মেন্টাল ফাইন্যান্সিয়াল ফ্রিডমে চলে আসেন যে আপনার আর টাকা দরকার? আমি এক্সট্রিমলি হ্যাপি যখন আমি প্রথম আমার জব পেয়েছিলাম 6,000 টাকা বেতনের। আমার কাছে যা আছে আমি এভরিডে আই এম হ্যাপি। আমি সবাইকে বলি যে হ্যাপিনেস ইজ এ ডিসিশন। অফকোর্স আমার যা আছে আমি হ্যাপি। আচ্ছা, আমরা স্যারকে পরে আসবো। তোর কত টাকা হইলে মনে কর আর কোনো কিছু নিয়ে চিন্তা নেই? এখন কারেন্টলি মাসে একটা অ্যামাউন্ট দিব না, আমার মাসে, আমি তো মাস ধরে মাসে আমার কাছে মনে হয় যদি 3 লাখ টাকা থাকে, 3 লাখ টাকা, হ্যাঁ 3 লাখ টাকা হলে, কারণ তাহলে কি হবে, 3 লাখ টাকার মধ্যে অর্ধেক যাবে হচ্ছে একটা মানে ট্রিপে, ভালো একটা ট্রিপ হবে, ঠিক আছে। বাকিটা যেটা যতটুকু থাকবে ওটা দিয়ে ধরেন আরামসে আমি 10,000 টাকা দিয়ে মাস চলতে পারবো, একটা ট্রিপ। মনে করেন 3 লাখ। আচ্ছা,
2-2.5 এই কমায় বলতেছো কেন তুমি তো প্রতিদিন সব না। ভুয়া কথা বলছো। একদম না এটা ট্রু পুরা। এটা ট্রু আমি বিকজ এই কোয়েশ্চেন আমি আগে করছিলাম ও বলছে 25 কোটি টাকা। এই যে ওয়েট তুই মাথায় বলছিস না মাসে না, লাইফ টাইমে, মানে কত টাকা দিলে তোমার আর কিচ্ছু লাগবে লাইফ না। টাইম তো লাইফ টাইম তো ডিফিকাল্ট বাট হ্যাঁ আমি ওইটা থেকে স্ট্যান্ড বাই দ্যাট ক্রাইসিস আসছে সো 25 কোটি রাইট, 25 কোটি। সো মুনজার 25 কোটি টাকা পাইলে ওর টাকা নিয়ে আর আমি কোনো 25 কথাই বলবে বলছিলাম। না। আচ্ছা আমাকে সেটা আরো তো বেশি তোমার অলরেডি আছে না নাই না 25 কোটি না এখন। আচ্ছা ক্লোজ হ্যাঁ so ওই জন্য ওই অ্যামাউন্টটা কত তোর জন্য? ওই অ্যামাউন্টটা ভাই জানি না, কারণ আমার কাছে মনে হয় যে মানে আমি যেভাবে দেখি, ধরেন আমি একটা পার্টিকুলার লাইফস্টাইল টার্গেট করি যে ঠিক আছে আমি যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা অ্যাপেল জুস খাইতে পারি, তারপর হচ্ছে বিকালে খিচুড়ি দিয়ে গরুর মাংস, তারপর হচ্ছে ধরেন খুব সুন্দর একটা জিমে যেতে পারবো যেখানে পুল থাকবে, Oh my আর God. হচ্ছে গিয়ে খুবই ফ্যান্সি লাগে না, তবে না কিন্তু আমি তো একবার গাড়ি বলিনি, আমার গাড়ি না হলে হবে উবার, তবে আইমান, ঠিক আছে বাংলাদেশের এভারেজ মানুষদের জন্য আমি যাদেরকে মনে করি ধরো যারা 15,000 20,000 25,000 টাকা বেতনে চাকরি করে অথবা এরকম ইনকাম হয়, ওই মানুষদের জন্য স্বপ্নের যদি একটা ফিগার বলি, ওরা ভাববে যে আমাদের যদি 25 লাখ থেকে 50 লাখ টাকা হতো তাহলে আমার বিয়ে করার পর আমার বাচ্চাকে পড়ালেখা করার যে টাকাটা সেটা আমি দিতে পারতাম। তো ওইরকম একটা এভারেজ, অনেকের হয়তো 25 কোটি হতে পারে, কিন্তু এভারেজ মানুষের বাংলাদেশে 50 লাখ টাকা একটা ড্রিম, Right. এবং সেইটা করা সম্ভব, সেটা প্রতিটা মানুষের পক্ষে করা সম্ভব, এবং এটা একটা ডিসিপ্লিন ভাবে স্টার্ট করলে করা কিন্তু ভাই সম্ভব। আমার কোয়েশ্চেনটা আচ্ছা হচ্ছে মেজর নাম্বারটা শুনি না হ্যাঁ আপনার আচ্ছা কথা হ্যাঁ বলুন। এইটাই তো হ্যাঁ আমার কাছে what I feel if there is a roof over my head and food over my table. জীবনেও না 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 জীবনেও That's না, true. এটা আমি আর মানতেছি না my এটা। আমরা কি এটা কি my এখানে- siblings are studying. হ্যাঁ। হ্যাঁ ওরা ভালো করছে, my parents are healthy. I think this is how I define rich. মোস্ট অফ দ্য কেসেস এটাই I বেশি। think সবার জন্যই this same. is- এটা তো হ্যাঁ, this is অবশ্যই এটা how I সবার define জন্য সবার প্রযোজ্য, জন্যই but same. আমি তো চাইছি যে একটা আছে না অ্যামাউন্ট। যে যেটা এখন আসলে with the inflation going on and everything. এই সবাই তো এটা বড় অ্যামাউন্ট আছে। সবাই আমি লিখতেছি। না না with the inflation going on এখন আসলে ঢাকা কিন্তু one of the most expensive city to live. Absolutely. হ্যাঁ and আমাদের কাজ আর সবকিছু মিলিয়ে you need someone to drive your car, you need someone to take care of you, you need আমাদের আসলে হেল্প ছাড়া মানে at least আমি যদি আমার জায়গাটা বলি, আমি I'm not including you too because you are Random. very Very random. you guys are talented yourself. Me not being not so আমি মাল্টি talented. ট্যালেন্টেড। Me being not so talented, I need people who can organize things for me. So তাদের সবকিছু মাথায় রেখে I would say আসলে 2-3 লাখ 4 লাখের নিচে এখন সবকিছু কভার আপ করা আমি আমার একটু কমাইতে চাই এখন না। আমার বিশাল ভালো হচ্ছে হ্যাঁ আই থিঙ্ক 2-3 লাখ টাকার মধ্যে আসলে হয়ে যায়। মানে এটা এখন প্রয়োজন বিকজ আই হ্যাভ পিপল হু আর অ্যাকচুয়ালি ওদের Dependent on হ্যাঁ, you. হ্যাঁ সো ওই জিনিসটা মাথায় রেখে এটুকু না এটা ঠিকই আছে আপু, এটা এটুকু লাগে। কিন্তু ভাই আমার যে প্রশ্নটা ছিল যে এই যে টাকা পয়সা টার্গেট গুলা 25 কোটি 2-3 লাখ হোয়াটএভার সেভ করে করে কি আসলে এটার দিকে যাওয়া যায় কিনা, স্পেশালি এই যে কাবার্ডে সেভ করে 15,000 টাকা বা মার্কেট ব্যাংকে রেখে, মানে যেটা আমাদের সবাই বলে যে না, আমি জমা। আমার রিয়েল লাইফের এক্সাম্পল বলি। যে অবশ্যই। আমি যখন প্রথম বেতন পাওয়া শুরু করলাম 6,000 টাকা মাসে এবি ব্যাংকে, আমার ফার্স্ট জব। তো আমার আম্মা আর আমি এক ছেলে, তা আমার আম্মা বললো তুমি যতটুকু পাও একটু একটু করে কিছু 500 টাকা করে রাখো। তা আমি এক বছর প্রথম কিছু করলাম না, কিন্তু সেকেন্ড ইয়ারে আই ওয়াজ কট বাই ইন্স্যুরেন্স সেলসম্যান যে স্যার আপনি যদি এখনই কিছু টাকা করে একটা ইন্স্যুরেন্স পলিসি করেন, 10 বছর ধরে টাকা রাখেন, যদি মাঝপথে কিছু হয় আপনি এই টাকা পাবেন, না হলে এটা পাবেন। তা আমি ওটা করে ফেলছিলাম, এবং অল্প অল্প করে কিন্তু ওই টাকা কিন্তু আমি পরবর্তীতে যখন আমি যখন ইউনিভার্সিটি মানে 10 বছর জব শেষ করে যখন ভাঙালাম, তখন আমার একটা ট্রিটমেন্টের জন্য কাজে লেগেছিল। সো অ্যাকচুয়ালি ওই সবারই ওই আর্লি স্টেজে যদি স্টার্ট করে, আমি মনে করি যে ইনভেস্টমেন্টের পয়েন্ট আসলে আমি একটা কথা বলবো যে স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কিন্তু ভাই এখানে আমরা কিন্তু সর্ট অফ দুইটা টার্ম ইউজ করছি, যেটা হয়তো বা আমরা অনেক সময় মানে মিক্স করে ফেলি। একটা হচ্ছে সেভিং, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। সো আমাদের আসলে হালকা একটু বোঝা দরকার যে এর দুটোর মধ্যে পার্থক্যটা কি, বা এই দুটো আসলে সেমই কিনা। মানে প্রথমে তো জমাতে হবে, হ্যাঁ আমার কিছু আমি যত টাকা ইনকাম করি আর খরচ করি মাঝখানে একটা সারপ্লাস থাকতে, একটা উদ্বৃত্ত থাকতে হবে। ওইটাকে আমরা বলি সেভিংস। ওই সেভিংসটা ঘরে ক্যাশ রাখা যায়, মাটির বাক্সে রাখা যায়, কাবার্ডে রাখা যায়, যেটা উচিত না। আমরা পরে বলবো আর কি। হ্যাঁ, তো এইটা হলো সেভিংস। এখন এই সেভিংসটা যদি আমি আমার ঘরে রেখে দিই, সাপোজ আমি 1 লাখ টাকা জমালাম, আমি আমার কাবার্ডে রেখে দিলাম। তুমি চিন্তা করো গত বছর 1 লাখ টাকা দিয়ে যে জিনিস কেনা যেত,
আজকে কিন্তু ওই 1 লাখ টাকা দিয়ে ওই জিনিসটা কিন্তু 1.5 লাখ টাকা লাগবে, 1,20,000 টাকা লাগবে অবশ্যই। তার মানে ওই 1 লাখ টাকার ভ্যালু কিন্তু কমে গেছে। এই কথাটা উনি একটু আওয়াজ দিয়েছিল, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি। যে এই যে জিনিসপত্রের দাম বাড়ে নর্মালি আমাদের দেশে, সব দেশেই গ্লোবালি এখন ইনফ্লেশন ইজ ভেরি হাই। তাহলে আমি এই শুধু সেভ করে হয়তো আমার পারপাস সার্ভ হবে না, আমি ঘরে টাকা রেখে দেয়, তখন চিন্তা করতে হবে যে আমার এই যে মূল্যস্ফীতি হচ্ছে এইটাকে ইনভেস্টমেন্ট করে রিটার্ন আনতে হবে, তখনই ইনভেস্টমেন্টের প্রশ্নটা আসে। আমি মনে করি ইট হ্যাজ টু, আমরা স্টার্ট করা উচিত আমাদের সেভ করা থেকে, সেভ করার পরে আমরা ইনভেস্টমেন্টে যাবো আগে। সো আমরা কি সোফার এই টেবিলে কেউ ইনভেস্টমেন্ট শুরু করেছি বা কোনো ইন এনি ফরম্যাট, লেটস সে আমি নিজের উপর ইনভেস্ট করি, আমি আমার কোম্পানিতে ইনভেস্ট করি, অথবা এনি সর্ট অফ ইনভেস্টমেন্ট অন দিস টেবল? আমি আমার লিটারালি লাস্ট 11 বছর ধরে টাকা ইনকাম করি, 11 বছর আমি যা ইনকাম করছি সবই ইনভেস্ট করছি, বাট নট ইন দ্য ফর্ম অফ মানে ওরকম ল্যান্ড বা রিয়েল এস্টেট, বাট অন্যভাবে। যেমন একটা তো 10 মিনিট স্কুল ফুললি যা পাইছি, আমি লাইফে 3 বার ব্রোক হয়েছি, একবার লিটারালি জিরো, মানে লাখ টাকা থেকে 0 টাকা 3 বার। সো ওইটা আমার কাছে একটা কারেজ বা কনফিডেন্স দিচ্ছে যে রিইনভেস্ট করা। বই ইজ এন ইনভেস্টমেন্ট, ইউটিউব ভিডিওস ইজ এন ইনভেস্টমেন্ট, কোম্পানি ইজ এন ইনভেস্টমেন্ট, পিপল ইনভেস্টমেন্ট। সো এটা আমার কাছে মনে হয় যে লাইফে কম্পাউন্ড ইন্টারেস্টটা যখন একবার কিক ইন করে এটাকে অনেক ভ্যালু দেয়। সো এটা যত আর্লি এজ থেকে শুরু করা যায় তত ভালো। সো এর একটা মজার ঘটনা বলি, একটা গল্প আছে। একবার রাজার কাছে একজন চাল চাইছে, বলছে কত চাল লাগবে, বলছে যে দাবার যেই বোর্ডটা আছে, বোর্ডের প্রথম যে ঘরটা আছে 64টা তো ঘর আছে, প্রথম ঘরে একটা চালের দানা দিবেন, দ্বিতীয় ঘরে 2টা, তারপরটাতে 4টা, তারপরটা 8টা। তো রাজা বলছে হ্যাঁ কোনো ব্যাপার না, নিয়ে আসো দাবার বোর্ড, আসো আমি দিয়ে দিচ্ছি। সো পরে কাউন্ট করা শুরু করছে, 1টা 2টা 4টা 8টা 16 32, এটা করে যখন 64 নাম্বার ঘরে গেছে, যে পুরো রাজ্যের কয়েক মেট্রিক টন একেবারে যত চাল ছিল সব শেষ হয়ে গেছে। সো দিস অ্যাকচুয়ালি শোজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। সো কম্পাউন্ড ইন্টারেস্টকে বলা হয় দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমরা অনেক সময় মাথায় রাখি না। So আমরা অনেক সময় ছোট বয়সে আমরা কম টম টাকা দেখা যায় যে রিইনভেস্ট করি না, রেখে দিই। বাট ওটা যদি ইনভেস্ট করি, ওটার যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ইম্প্যাক্টটা আছে ওটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো এটা আমরা অনেকে মিস আউট করি। সো দ্যাটস যত আর্লি সেভ স্টার্ট করা যায় তত বেটার। সেভিংস এর একটা ভালো হ্যাক আছে, ওই যে যেমন আপু বললো না যে আমার যখন কিছু কিনতে ইচ্ছা করে কিনে ফেলে, আমারও ওরকম যে কিছু ভালো লাগলে লেটস ডু ইট। স্যার একটা হ্যাক হলো যে ভুলে যাওয়া হ্যাক, যে আপনার যদি কিছু কিনতে ইচ্ছা করে আপনি বলবেন আজকে 7 দিন পরে কিনবো। হিউম্যান মাইন্ডস আর ভেরি প্রোন টু ফরগেটিং থিংস। সো 7 দিন পরে দের ইজ এ ভেরি হাইলি চান্স যে আপনি ভুলে যাবেন, অর ইন্টারেস্ট কমে যায়, তখন আপনি আর কিনবেন না। যেমন আমাদের যে কোনো কাজ যখন করতে হয়, আমরা যদি ডিলে করি বা প্রোক্রাস্টিনেট করি, কিন্তু কখনো করা হয় না। সেম উইথ বাইং স্টাফ, আপনি একটু হালকা প্রোক্রাস্টিনেট করেন 7 দিন বা 10 দিন, দেখবেন যে ওটা আর কেনা হবে না। ভাইয়ের কাছে যদি জানতে চাই যে ধরেন যার হয়তো একটা ভিডিও ক্রিয়েট করে ইনভেস্ট করার অপরচুনিটিটা নাই, বা হচ্ছে গিয়ে 10 মিনিটস মতো একটা কোম্পানি বানায় ইনভেস্ট করার অপরচুনিটি নাই, যে ধরেন একটা চাকরি করছে এবং চাকরি করার থেকে একটা সার্টেন সেভিংস যেটা আপনি বলেন আলাদা করে রাখলো, মোটামুটি 6 মাস হোক 1 বছর হোক জমাইলো, সো সে এখন ইনভেস্ট করা শুরু করতে চায়। বা আমার মনে আছে আমি আইবিএতে পড়ছি, ঠিক আছে, বাট আমার ব্যাচেরও মনে হয় 90% মানুষ জানতো না যে কিভাবে ইনভেস্ট আসলে কেমনে করে, বিকজ অল উই হিয়ার অ্যাবাউট ইজ শেয়ার মার্কেট, এবং শেয়ার মার্কেট শুনলে তো আসলে আমাদের নিউজগুলো যেরকম ভয় লাগে যে ভাই শেয়ার মার্কেট, হ্যাঁ পাশেই ওয়ার্ডটা আসে ধস, তো ওইখানে গেলে তো ভাই আমার যা একটু অল্প একটু টাকা ওটা যদি 10 হয়ে যায় তখন, সো এটার মানুষ ভয় পায় বা জানেন আসলে কিভাবে করতে। অনেকে বলে যে ওইখানে গিয়ে ইনভেস্ট কর, জমি কেনে, এই টাইপের। বাট যে শুরু করতে চাচ্ছে ইনভেস্টমেন্টটা, সে আসলে কিভাবে শুরু করতে পারে? হোয়াট ইজ দ্য রাইট ওয়ে? না এখানে যে সবসময় স্টক মার্কেট ইনভেস্ট করতে হবে তা না, কিন্তু আমার কিছু টাকা সেভিংস আছে, আমি কি করতে পারি? ছোট যারা, তাদের 5,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা, তারা আসলে যেটা স্টার্ট করে ব্যাংকে টাকা জমা রাখে, টাকাটা জমায় ব্যাংক, তারপরে করে কি ব্যাংকে এফডিআর করে, এটা অনেকেরই হ্যাবিট আছে, অথবা সঞ্চয়পত্র কিনে। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের মানুষের কমন হ্যাবিট, যারা স্মল সেভার্স। তারপর যাদের আরেকটু বেশি টাকা হয়, তারা হয়তো জমির একটা বুকিং করে যে মাসে মাসে 20,000 টাকা, মাসে মাসে 10,000 টাকা করে আমি একটা 5 বছর ধরে টাকা দিব, আমার একটা এটা হবে। কেউ কিছু টাকা জমলে যে গোল্ড কিনে এনে বাসায় রাখে। আমি কিন্তু আমার মা বা আমার আগের জেনারেশন, ওরা কিন্তু টাকা কিছু সেভ হলে ওরা গোল্ড কিনে রাখতেন, এবং গোল্ড ইজ ইজিলি পরে বিক্রি করা যায়। এখনো গ্রামে কিন্তু প্রচুর মানুষ গোল্ডে ইনভেস্টমেন্ট করে, এবং সো ব্যাংকে টাকা রাখতে পারে, জমিতে একটু করে বুকিং করতে পারে, গোল্ডে রাখতে পারে, তারপরে স্টক মার্কেটও আসতে পারে। স্টক মার্কেট আসলে দেয়ার আর ওয়েজ যে স্টক মার্কেট কিভাবে মাসে মাসে 1,000 2,000 টাকা করে জমানো যায়। সো অনেকগুলো অপশন আছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন অপশনগুলো ফেভার করে। আমার মনে হয় যে এর মধ্যে থেকে যে কোনোটা চুজ করলেই একটা ইভেন ওই যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করা যেতে পারে, ওটা একটা ফোর্স সেভিং আর কি। সেরকম অনেক প্রোডাক্ট আছে আর কি। মানে যেহেতু আমাদের আজকের ভিডিওটা বা দ্য প্রজেক্ট ইজ বেসিক্যালি ফ্রম শান্তা মিউচুয়াল ফান্ড, সো আমরা শান্তা মিউচুয়াল ফান্ড আসলে আমাদের জন্য কি করতে পারবে, বা
মানে আমরা কি আসলে এই শান্তা মিউচুয়াল ফান্ডে লেটস সে 5,000 টাকা নিয়ে ঢুকে যেতে পারবো যে ভাই আমার কাছে 5,000 টাকা জমছে, আমি ইনভেস্ট করতে চাই, বা হাউ ক্যান শান্তা হেল্প আস? না, আমরা কি করি, আমাদের একটা অনেকগুলো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে যে আমরা মানুষের কাছ থেকে মাসে মাসে 500, 1,000, 2,000, 5,000 করে যে জমাবে আমাদের কাছে একটা কন্ট্রাক্টে আসে, সো এভরি মাসে টাকা দিতে থাকে, Right. আগামী 5 বছর ধরে সে দিবে আমাদের কাছে। আমরা ওইগুলাকে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে যে সমস্ত গুড বিজনেস আছে, ধরেন অনেক নাম করা বিজনেস আছে, ওরা তো প্রতি বছরই হয়তো ইনকাম বাড়তে থাকে, ওই বিজনেসগুলোর আমরা শেয়ার কিনি। আচ্ছা। এরকম 10টা 15টা কোম্পানির শেয়ার কিনে একটা বাস্কেটে সবার কাছ থেকে টাকা কালেক্ট করি, করে ওই 10-15টা কোম্পানিতে আমরা কিনে রাখি। তারপরে বছর শেষে দেখা যায় কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয়, লভ্যাংশ দেয়, অথবা কোম্পানির শেয়ারটার দাম বাড়ে। তখন আমরা বছর শেষে একটা হিসাব করে যে আপনি এত টাকা রেখেছিলেন, আপনি এত % ডিভিডেন্ড পাবেন। সো আমরা এরকম করে বছর শেষে একটা ডিভিডেন্ড দিই। সেটা আমাদের এক্সপিরিয়েন্সে গত 3 বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা অ্যাবাভ 10% করে দিতে পারছি। বাট আবার অনেক সময় দেখা যায় যদি স্টক মার্কেট খারাপ করে, দেশের ইকোনমি অর্থনীতি খারাপ করে, কোম্পানিগুলো খারাপ করে, সেই ক্ষেত্রে আপনার অরিজিনাল টাকাটা কমে যেতে পারে। স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেয়ারফুলি ইনভেস্টমেন্ট করতে হবে, এবং আপনি যেটা করতে হবে যে যারা প্রফেশনাল ফান্ড ম্যানেজার, যারা এক্সপার্ট, তাদের মাধ্যমে করতে হবে আর কি। সো মানে ভাই একটা ইন্টারেস্টিং জিনিস বলছিল যে 500 টাকা 1,000 টাকা, সো আসলে আমাদের লোয়েস্ট লিমিটটা কত? মানে আজকে যদি কেউ এই ভিডিওটা দেখে চিন্তা করে যে আইল স্টার্ট ইনভেস্টিং আজকে থেকে, সে কত টাকা নিয়ে যেতে পারবে? আমাদের এখানে 1,000 টাকা, 1,000 এবং ভারতে একটা চায়ের দোকানদারও মাসে 500 টাকা করে জমায়, তার মেয়েকে লেখাপড়া করার ইউনিভার্সিটির বিল পে করবে, এবং ভেরি সাকসেসফুল। আপনি সবচেয়ে বড় সুবিধাটা কি, যে 500 টাকা 1,000 টাকা করে সেট করাটা, এটি একটা প্রথম সেভিংস। রিটার্নটা 5-10% যাই হোক, আপনি 5 বছর ধরে 100 টাকা করে 1,000 টাকা করে জমান, তাহলে আপনি একটা টাকা 1 লাখ টাকা হয়ে গেছে। তো ওই 1 লাখ টাকা তো অনেক টাকা, আর যে 5,000 টাকা জমাবে তাহলে তো 5 লাখ টাকা হয়ে যাবে। সো আমি মনে করি যে এটা 1,000 টাকা দিয়ে আমাদের দেশে শুরু করা যায়, এনি অ্যামাউন্ট আমরা যেতে পারি। আর অনেক লোক আছে যারা ইন্টারেস্টে বিশ্বাস করে না। আমাদের দেশে মুসলিম প্রধান দেশ, যে ইন্টারেস্ট অনেক আমরা জানি অনেকে পছন্দ করে। তাদের জন্য যেটা আছে যে তারা এমন মিউচুয়াল ফান্ড আছে, যে মিউচুয়াল ফান্ড কোনো ইন্টারেস্ট বেস কোম্পানিতে ইনভেস্ট করে, শরিয়া কমপ্লায়েন্ট কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে, এবং সেই ক্ষেত্রে তাদের যে নিডটা, যে আমার টাকা আমি ব্যাংকের ইন্টারেস্টের মধ্যে রাখবো না, আমি এখানে রাখবো, এবং আপনি জানেন যে এটা ইসলামিক শরিয়া অনুযায়ী যে কোম্পানিগুলো চলে সেই কোম্পানিতে বিনিয়োগ করা হচ্ছে। সো সেই প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে আছে, কিন্তু আমাদেরও আছে। রাইট, সো সেটা আসলে শান্তার কাছে ইটস অ্যাভেলেবল। সো আমার কাছে সবসময় মনে হতো কি যে এই যে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো বা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিগুলো বাইরের থেকে দেখতে এত সুন্দর অফিস, মানে গ্লাস টাস দিয়ে বানানো, যে ওইখানে আমি 1,000 টাকা নিয়ে ঢুকবো বা আমি যে 5,000 টাকা নিয়ে ঢুকবো, তো বাইরে করে দিতে পারে আমাকে যে ভাই কি তুমি যাও। ইজ ইট আ জোক? না না না, আসলে না না না, মানে ওইটা মনে হয় আর কি ইজ ইট আ জোক 1,000 টাকা নিয়ে কিন্তু যে ভাই যে ইনফরমেশনটা দিল যে না, ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট ফ্রম 1,000 টাকা, এটা আমার কাছে মনে হয় যে অনেকের জন্য ইজ আ গ্রাউন্ড ব্রেকিং মানে ট্রুথ। আপনার জীবনে আপনি টাকা নিয়ে সবচেয়ে বড় মিস্টেক কি করছেন বড় হওয়ার পরে, যে এটা ছিল আমার বিগেস্ট ব্লান্ডার অ্যাবাউট টাকা ম্যানেজ করা? বা অনেকগুলা করছি, যেমন একটা করছি যে এমার্জেন্সি ফান্ড রাখি নাই। আমার যখন প্যান্ডেমিক শুরু হয়, ইভেন 10 মিনিট স্কুলেরও একটা বড় ক্রাইসিস চলে আসছিল, কারণ মার্চে লকডাউন ছিল 2020-এর। সো আমাদের যারা স্পন্সর ছিল কোয়ার্টারলি টাকা দিত, 3 মাস হইতো, তারপর আমরা ইনভয়েস দিতাম, 2 মাস পরে আসতো। সো ততদিনে তো সব কোম্পানি বন্ধ হয়ে আছে, ওয়ার্ক ফ্রম হোম, কেউ কিন্তু লিকুইড টাকা ছাড়তেছে না। আমার তো 3 মাসের টাকা আছে, এর পরে টাকা নাই। সো মেতে যাই দেখি টাকা নাই, জুনে যায় টাকা ধার করা লাগছে, আব্বুর কাছ থেকে নেওয়া লাগছে। আমি না এমার্জেন্সি ফান্ডের কনসেপ্টটা কখনো ছিল না। এমার্জেন্সি ফান্ডের কনসেপ্ট হলো তোমার 1 মাস চলতে যেই টাকা লাগে লাইফস্টাইল লিড করার, ওটা অ্যাটলিস্ট 6 মাসের টাকা রাখা। কারো যদি 20,000 টাকা লাগে 1 মাস চলতে, 6 মাসে 1,20,000 অলওয়েজ রাখা, লিকুইড রাখা। এটা কিন্তু অনেক হেল্প করে। আমার ছিল না, এন্ড শুধুমাত্র আমার না, টেনেমেন্স তো কোম্পানি, 100 জন মানুষের সবারই একটা বিপদে পড়ে গেছে। সো দ্যাট ওয়াজ আ মেজর ব্লান্ডার। অফকোর্স কোভিড এর মতো কিছু ফোরসি করা ডিফিকাল্ট, বাট তাও যদি এমার্জেন্সি ফান্ড থাকতো, যেসব জিনিস ফোরসি করা যায় না, ওগুলো কিন্তু ট্যাকল করা যেত। সো দ্যাট ওয়াজ লাইক আ বিগ ব্লান্ডার। সেকেন্ড, আমার ইউনিভার্সিটি লাইফ থেকে যে শুরু থেকে যে টাকা ইনকাম করছে, 1 টাকাও কিন্তু আমি কোথাও রাখি নাই। সো ক্যাশ রাখতাম, ভালো লাগতো, ক্যাশ টাকা দিত। হ্যাঁ, স্টুডেন্টের বাবা মাও ক্যাশই দিত, কেউ তো তখন বিকাশে বা ইয়েতে দিত না। ক্যাশ টাকা দেখে ভালো লাগতো। 10,000 টাকা পেলে অনেক ভালো লাগতো। 4 বছর ধরে টাকা কামাইছি, বাট এটা কখনো বাড়ে নাই। সো ওইটা টাকাই ছিল, আর ইনফ্লেশনের কারণে ওটা টাকার
ভ্যালু ভ্যালুটা কমে গেছে, দ্যাটস লাইক আ বিগ মিস্টেক। থার্ড, আর অনেক মিস্টেক করছি, যেমন অনেক মানুষ ধার চাইছে, আমি হ্যাঁ দিয়ে রাখছি, আর আমি কখনো ফলো আপ করতাম না, হ্যাঁ ঠিক আছে টাকা তো আছেই আমার, বাট ওই যে এগেইন ওই কনসেপ্ট, টাকার ভ্যালু তো কমতেছে, আর ও ভুলে যাচ্ছে। আর ও তো ফেরত দিলে 2 বছর পরে সেম 2 বছর পরে দিলে সেম জিনিসই দিবে, আর ওইটার ভ্যালু তো আর সেম না, আর ওটা অনেক এত ক্ষেত্রে টাকা পাওয়া নেই। যায় না ফেরত। যেটা একটা বিশাল অ্যামাউন্ট আছে আমার, যেটা আমি জীবনে পাই নাই, আর আমার বলতে অনেক লজ্জা লাগে মানুষকে যে এই টাকাটা কি দেয়া যায় আমার কাছে, মানে আমার গিলটি ফিলিং হচ্ছে যে হ্যাঁ, yeah. আমি I think কেমনে এটা সবারই এটা হ্যাঁ টাকা চাই। জিনিসটা তো হচ্ছে টাকা ধার দেওয়ার সময় উনি চাবে টাকা, আমি যদি চাইতে যাই তাহলে বলে, আপনি চাইলেন আমার কাছে চাইলেন, টাকা? হ্যাঁ। So, আমার খুব লজ্জা লাগে, সো এটা কারণে আমি ছেড়ে দিই, হাসরের ময়দানে হিসাব হবে, তখন আমি আমল নামা নিয়ে এই হিসাবটা করবো। সেরকম বহু মিস্টেক করছি লাইফে। মুনজারিম আই থিঙ্ক আমার একটা মিস্টেক যেটা এখনো আমি করি, আই হোপ আজকের পরে আই উইল ট্রাই টু ফিক্স ইট, সেটা হচ্ছে যে আমার ডেইলি এক্সপেন্সেস গুলো আমি ট্র্যাক করি না, সো দের ইজ নো অ্যাকাউন্টেবিলিটি। মানে গত মাসে বা এমন মাসে যেই স্যালারিটা ঢুকে বা যেটা থাকে আর কি, ফিক্সড কস্ট এন্ড এভরিথিং ডিল করার পরে যেটা থাকে পুরোটা স্পেন্ড হয়ে যায়, বাট আই কান্ট লুক ব্যাক অ্যান্ড রিমেম্বার যে আচ্ছা আমি কিসে স্পেন্ড করছি বা কোথায় গেল। হয়তো বা বড়গুলো আমি হ্যাঁ অ্যাপের ভিতর ঢুকে আই ক্যান সি, বাট দ্যাটস অলসো নট অলওয়েজ আ গুড আইডিয়া, বিকজ আমি তাহলে আমার হ্যাবিটগুলো ট্র্যাক করতে পারছি না যে কোন হ্যাবিটগুলো আমাকে আসলে এত কস্ট করতেছে। সো গত কয়েক সপ্তাহ ধরে আইভ বিন থিঙ্কিং যে এই হ্যাবিটটা স্টার্ট করা উচিত, যে কোন জায়গাগুলোতে আমি যেগুলো আনএক্সপেক্টেড এক্সপেন্স থাকে, যে ও আচ্ছা একটা জিনিস পছন্দ হইলো, আমি চিন্তা না করে ওই যে 7 দিন ওয়েট না করে আমি কিনে ফেললাম, বাট ওইটা আসলে অনেক এক্সপেন্স, মানে একটা আনএক্সপেক্টেড এক্সপেন্স ছিল। সো এই জিনিসগুলো ট্র্যাক করা অ্যান্ড বিইং আ বিট মোর মাইন্ডফুল। আর আরেকটা জিনিস হচ্ছে দ্য সেম অ্যাজ এই যে একটু আগে যে এক্সাম্পলটা দেওয়া হলো, যে অনেক ছোট বয়স থেকেই আমি আর্ন করতেছি, বাট আমি আসলে কখন সেভ করা উচিত, কতটুক সেভ করা উচিত, আই ডোন্ট হ্যাভ আ নাম্বার টু ইট, যে আচ্ছা এতটুক সেভ করলে প্রবাবলি ইটস গুড টু গো। সো সেভিং এর ওই হ্যাবিটটাও আমার অনেক বছর ধরে Just you নেই। have to start. হ্যাঁ, আর আরেকটা জিনিস ছিল হচ্ছে যে আমি এটা ইউকে যাওয়ার পরে হয়েছিল, ওই একটা বছর থাকে না ওই যে একটা নতুন জায়গায় গিয়েছি, এমন অনেক কিছু দেখছি যেগুলা কখনো বাংলাদেশে দেখিও নাই। সো ওই জিনিসগুলোর প্রতি আজ লাইক যে হ্যাঁ ঘুরতে যাব, অনেক এক্সপেন্স চলে যায়, এই জিনিসটা নিব, জিনিসটা দরকারও নাই বাট কিনে ফেলছি, অনেক টাকা চলে যায়। সো ওই এক বছরও আমার স্পেন্ডিং ওয়াজ ভেরি ডিসঅর্গানাইজড। সো এই হ্যাবিটগুলো আই ফিল লাইক আমার আরো অনেক গুছায় আনার স্কোপ আছে। ছিল। আরেকটা জিনিস আমি খেয়াল করছি, যারাই ট্র্যাক করে না, দে গেট ভেরি মাইন্ডফুল অ্যাবাউট দ্য স্পেন্ডিং। হ্যাঁ, যে আমার বেশ কয়েকজন আছে, আমি দেখলাম ওরা না মানে 10 টাকাও দিচ্ছে ওরা অ্যাপে তুলে রাখে, ইনপুট নাই 50 টাকা রিক্সা ভাড়া দিচ্ছে অ্যাপে তুলে রাখে। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ মানুষজন এই জিনিসটা যেহেতু ওদের অ্যাওয়ারনেসে কাজ করে না, এই জন্য খরচ করতে থাকে। দ্য মোমেন্ট কেউ এটা ট্র্যাক করা শুরু করে, অ্যাওয়ারনেস আসে, ও দেখে, ওর কষ্ট লাগে, তখনই টু মাচ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সেভ করে। সো কেউ যদি সেভ করতে চায়, ওই একটা খুব নাম করা একজন বিনিয়োগ বিশেষজ্ঞ ওয়ারেন বাফেট, উনি বলছে যে তুমি যদি আজকে 1000 টাকা যেটা খরচ করতেছো, এই টাকা যদি খরচ না করে তুমি যদি 1000 টাকা রেখে দাও, 15 বছর পরে 1000 টাকা তুমি বের করো, কত টাকা ভ্যালু হবে তুমি জানো? যখন মানুষ একবার চিন্তা করে যে আমার অত টাকা আমি আজকে খাচ্ছি, তখন 1000 টাকা সেভ করা শুরু করে। রাইট, সো একবার ওর অ্যাওয়ারনেসে ঢুকায় ফেলতে হয় জিনিসটা। সো দ্যাট ইজ ভেরি নেসেসারি। আমার মনে হয় যে টাকা ট্র্যাক করা অনেক অ্যাপ আছে, যেমন ওয়ালেট অ্যাপ আছে, অনেক ফ্রি অ্যাপ আছে। আর ডিফিকাল্ট পার্ট হলো যে প্রতিবার স্পেন্ড করার সময় একটু অ্যাড করা, বাট একবার এটা হ্যাবিটের মধ্যে চলে আসলে চলে আসে, that I'll keep track of where I'm spending. সুপার হেল্পফুল। মেজামিন আপুর কাছে আমি যাবো হচ্ছে গিয়ে মিস্টেক নিয়ে না, যেহেতু আপনি অনেক অলরেডি সাকসেসফুল এবং স্টাবলিশ, আপনার জীবনে মিস্টেক কম। সো আপনি কি কি জিনিসপত্র করছেন, ধরেন মানে কয়েকটা হ্যাকস যেটা দিয়ে আসলে আপনার মনে হচ্ছে যে টাকার দিক থেকে বা ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি অনেক বেনিফিট করছেন, লাইক বিগেস্ট মানে মানে উইনস, যে এটা করে আমার জীবনে অনেক লাভ হয়েছে? I think first of all আমি কিছু মিস্টেকস এর ব্যাপারেও বলবো, আরে। but other than that I think investing in myself, আমার কাছে এটা মনে হয়েছে। আই টুক টাইম, আমি খুব রাশ করি নাই ইন মাই ক্যারিয়ার দ্যাট এটা করে ফেলতে হবে, ওটা করে ফেলতে হবে। ওয়েন ইউ গেট দি অপরচুনিটিস, আমরা অনেক জায়গায় হাত দিয়ে দেই যে এটাও করবো, এটাও করবো, এটাও করবো, লাইক আই ওয়ান্ট টু ডু, আমি হচ্ছে গিয়ে আই ওয়ান্ট টু প্রুভ মাই সেলফ অ্যাজ মাল্টি ট্যালেন্টেড, আর আমি সব ধরনের কাজ করবো। সো দিস ইজ ওয়ান থিং দ্যাট আই ডিডন্ট ডু। মানে আমি আসলে when I understood that আমি আসলে অ্যাক্টিংটাই করতে চাই, আমি ওইটাতেই ফোকাস ছিলাম, অ্যান্ড আই নেভার ট্রাইড হোস্টিং বিকজ ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। আর চাইলে কিন্তু অনেক রিকোয়েস্টে, অনেক এই ধরনের রিকোয়েস্ট আসছে না না হয়ে যাবে, বাট আই নেভার ডিড দ্যাট, যে না, দিস ইজ আ ভেরি রেসপেক্টফুল জব অ্যান্ড দি এক্সপার্ট শুড অনলি ডু দ্যাট।
I'll stick to my thing. Yes, I'll try different stuff, but ওইটা হয়তো বা কেউ জানবে না. I'll try, if I fail, তাহলে তো fail. If I see that ওখানে একটা success rate আছে, then maybe I'll invest more into it. And other than that, mistakes যদি আমি বলি, মিস্টেক্স এর জায়গা থেকে আই থিঙ্ক আমরা যারা স্ক্রিনে কাজ করি, আমরা তো অনেক ধরনের ব্র্যান্ডস এর জন্য কাজ করা হয়, অনেক ধরনের কোম্পানিজ অর্গানাইজেশনস এর জন্য কাজ করা হয়। সো ইনিশিয়ালি যখন আমরা ছোট, তখন কিন্তু আমরা ট্যাক্সের ব্যাপারটা বুঝি না। হ্যাঁ, সো দেয়ার্স AIT, VAT, ওই অনেক কিছু আছে which are very difficult. এই টার্মস গুলো আসলে আমার মাথায় এখন পর্যন্ত ঢুকে নাই, বাট আই এম অ্যাওয়্যার নাও। তো এই জিনিসটা আসলে যখন এই কাজ শুরু করা হয় প্রফেশনালি, ফার্স্ট অফ অল একটা টিম থাকা উচিত, যেটা আসলে অনেক সময় পর্যন্ত অনেক মানুষ ক্রিয়েট করে না। এটা থাকা উচিত, অ্যান্ড উই শুড পে প্রপার ট্যাক্সেস টু দি গভর্নমেন্ট। এটা অ্যান্ড যখন আমরা ডিফারেন্ট কোম্পানিজের সাথে কাজ করছি, তখন অনেক ক্লিয়ারলি কথা বলা উচিত দ্যাট আমি আমার AIT-টা, আর ইউ পেইং ইট অর আর ইউ গিভিং মি দ্য মানি সো দ্যাট আই ক্যান পে ইট? বিকজ আদারওয়াইজ যে ভুলটা আমার সাথে স্টার্টিং এর দিকে অনেক বেশি হয়েছে, দ্যাট আমার দি ব্র্যান্ড দ্যাট আই এম ওয়ার্কিং ফর, ওরা হচ্ছে গিয়ে AIT কাটছে, আমি ব্যাংকে রাখছি, ব্যাংকে থেকেও চলে যাচ্ছে, তো অনেক দিকে টাকা চলে যাচ্ছে সার্টেন অ্যামাউন্ট, বাট আমি আসলে বুঝতে পারছি না আমার জায়গা থেকে আমি আমার ট্যাক্সে আমি কতটুকু দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে একটা ক্যালকুলেশনে মিস্টেক হয়ে গেছে। সো ওই জায়গা থেকে আই উড সে দ্যাট ইফ ইউ আর অ্যাক্টিং অর ইফ ইউ আর অ্যান ইনফ্লুয়েন্সার অর if you are taking this thing as a professional job, you need to know that আমার অ্যামাউন্টের সাথে আমি যে রেমুনারেশনটা পাচ্ছি সেটার সাথে আমার ট্যাক্সেস আমি পাচ্ছি কিনা, আর এটা ট্যাক্সেস এটা কোথায় যাচ্ছে টাকাটা ট্র্যাক করা। তো সো দ্যাট এন্ড অফ দি ইয়ার যখন আমার ট্যাক্সেস দিতে হচ্ছে, আই এম গিভিং দি প্রপার ট্যাক্স। তো এই জিনিসটা আমার মনে হয় এখন অনেক বেশি মেনটেন করা উচিত। অ্যাবসলিউটলি, মানে ট্র্যাক না করলে ট্যাক্স রিটার্ন সাবমিট করা যাবে না। আর সরকারের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারাও তো কিন্তু রেসপেক্টের ব্যাপার, যে আমি আর্ন করে আমি দেশের ডেভেলপমেন্টে পার্টিসিপেট করতেছি। সো আমার মনে হয় এটা ইয়াংদেরও শিখতে হবে। আমার টাকা আমার সাথে। ইয়া, এক্স্যাক্টলি। ভাইয়ের কাছে যাবো এই সেন্সে যে ভাইয়া তো আসলে 30 বছরের বেশি সময় ধরে নিজেরটা তো ডেফিনেটলি দেখতেছেন, অনেক মানুষের কেসেস দেখতেছেন, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্স, অনেক কিছু নিয়ে কাজ করতেছেন। আপনার দেখা বিগেস্ট হ্যাকস অ্যাবাউট মানি, যে এটা আমি নিজের চোখে দেখতেছি যে যেই মানুষগুলো এটা করতেছে ওরা 10 বছরের মধ্যে অনেক বড় একটা রেজাল্ট পাচ্ছে, বা 5 বছরের মধ্যে একটা অনেক বড়, বা ইভেন অন লং টার্ম যে 30 বছর পরে গিয়ে ওর এত বড় একটা জিনিস হয়ে যাচ্ছে। ইউর বিগেস্ট না, আমি অনেক কিছু অ্যাডভাইস করলাম, কিন্তু আমি যেমন আমার মেয়ে এখন বড় হয়েছে, তো আমি এখন ও একটা লেভেলে চলে আসছে, তা আমি কখনো ভাবি নাই যে আমার মেয়ের জন্য ওর বিয়ের সময় অনেক গোল্ড লাগবে। তো প্রত্যেক মাসে মাসে প্রতি বছর কিন্তু গোল্ড কেনা যেত আর কি। একসময় গোল্ডের দাম ছিল কিন্তু $1,000 বা 40,000 রুপি টাকা, এখন কিন্তু এটা $1,800 বা 80,000 টাকা। সো আমার কাছে মনে হয় ওই যে আমি যে কনসেপ্টটা বললাম যে প্রত্যেকটা মানুষই যদি অনেক 10-20 ইয়ার সামনে রেখে একটা করে তার এই ফিউচার নিড গুলাকে সেভ করতে পারে, তাহলে এই যে বিগেস্ট হ্যাক যে একসাথে এসে প্রেশারটা পড়ে না, সেটা কিন্তু করা যায়। তো আমি মনে করি যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি নিজে অন্য ফর্মে করেছি। আমি আর তখন গোল্ড কিনে নাই, আমি যেটা করেছি যে আচ্ছা আমার ছেলে পড়ার জন্য এই টাকাটা লাগবে। আমি যখন একটু বেশি বেতন পেলাম, প্রথমত 6,000 টাকা, তারপর যখন 1 লাখ টাকা বেতন পাওয়া শুরু করলাম বা 2 লাখ টাকা বেতন পাওয়া শুরু করলাম, তখন আমি চিন্তা করলাম যেখানে 20-25 হাজার টাকা আলাদা করতে হবে। তো আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে যে আমার পরিচিত, যে আমি একটা 3 কাঠার একটা প্লট কিনবো, টার্গেট হচ্ছে এই জমিটা বিক্রি করে আমার ছেলে যখন পড়বে ওর পুরো এডুকেশন এক্সপেন্স। আমি গোল্ড কিনেও রাখতে পারতাম, এটা আমি ব্যাংকও FDR করতে পারতাম, কিন্তু আমি ওইটা করেছি। করে 5 বছর ধরে টাকা দিয়েছি 25,000 টাকা করে। সেইটা আমি পরবর্তীতে যখন সেল করেছি, আমার পুরো ছেলের এডুকেশন এক্সপেন্স কাভার্ড। সো বেসিক্যালি ওই প্রবলেমটা আমি রিয়েলাইজ করছি যে আমার ওইটা কিনা হয়নি, কিন্তু আসলে কোনো না কোনো ভাবে আপনি যদি আগে থেকে স্টার্ট করেন, আপনি কিন্তু খেয়াল রাখতে হবে সবাইকেই, তোমাকে আমাকে, যে 5-10 বছর ডিফারেন্ট নিড আসবে লাইফে, তখন একসাথে এই টাকাগুলো বের করা যাবে না। একটু ডিসিপ্লিন, আমি আবারও বলি, একটু ডিসিপ্লিন ওয়েতে একটা টাকা সেট করে 500 টাকা হোক, 5,000 টাকা হোক, 20,000 টাকা হোক, এটাকে কোনো না কোনো ফর্মে সেভ ইনভেস্টমেন্ট করতে হবে। এবং যখন এটা এনকেশ করা যাবে, তখন বুঝে যাবে যে কত বড় হেল্প হয়েছে লাইফে। তুমি তো জীবনে অনেক টাকা কামাচ্ছো এবং খুবই কম টাইমে, মানে আছে না যে কম সময়ে কিভাবে বড় লোক হবেন, মানে এই টাইপের যে এটা ব্যাপার। আই থিঙ্ক আমার এত
প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, যেহেতু আমি একদম শুরুতেই বলছি যে আমার সেভ করার অভ্যাস নাই, এন্ড অলসো আমি টাকা নিয়ে মাইন্ডফুল হওয়ার ট্রাই করতেছি, এটা নাই। বাট একটা জিনিস যেটা অনেক ছোট বয়সে আমাকে অনেক হেল্প করেছিল হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা। সো যেমন আমি ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই তখনই অ্যাকচুয়ালি আমার ওই আর্নিংটা হওয়া শুরু করে। বিভিন্ন জায়গায় দেখা যেত যে আর্টিকেল লেখার কাজ করে দিতাম, ব্লগ লেখার কাজ করে দিতাম, সো ওইখান থেকে টাকা আসতো। একটা নিউজ পেপারে কাজ করতাম, সো সেখান থেকেও ভালো টাকা আসতো। সো তখন আমার জন্য ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে যে ওই টাকাটা একটা সার্টেন পার্সেন্টেজ যাতে সেভ হয়। এখন টাকা হাতে থাকলে বা ধরেন কাবার্ডে থাকলে বা বালিশের নিচে রাখলে তো ইটস নট অলওয়েজ দ্য বেস্ট সলিউশন। সো আমি হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থাকতেই হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টটা খুলি, এন্ড ওটা আমার অটোমেটিক দেখা যেত যে টাকা নিয়ে আমাকে আরো অর্গানাইজ থাকতে অনেক বেশি হেল্প করতো। সো ওইটা আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি ইউজফুল হ্যাক ফর মি। ডিসিপ্লিন, ওই ডিসিপ্লিনটা তখনই কিন্তু লাইফে ইন্ট্রোডিউস হয়েছে। আর 7 দিনের এই হ্যাকটা আমি ইন্টারেস্টিংলি আমার লাইফেও পারসিউ করি, বিকজ আমার অনেক বেশি প্রবলেম আছে। আই থিঙ্ক ইটস আ ডিজিজ অনলাইন শপিং এর। সো দেখা যায় যে বাসায় ইট ইজ সো আমি হচ্ছে যে স্ক্রল করতে থাকি, সো ওই হ্যাবিটটা থেকে আই হ্যাভ বিন রিয়েলি ট্রাইং টু গেট আউট অফ ইট। সো দেখা যায় যে আমি আজকে খুব পছন্দ হচ্ছে, আজকে নিয়ে নিব, তখন আমি ভাবি যাচ্ছে না এটা লেটস সি যে কালকে এটা নিতে ইচ্ছা করে নাকি, তারপর কালকে দেখি একটু কম বাট এখনো খুব নিতে ইচ্ছা করছে, আচ্ছা দেখি পরশু দিন নিতে ইচ্ছা করে নাকি। যেগুলো অনেক দিন ধরে ওই ইন্টারেস্টটা থাকে যে না আই রিয়েলি ওয়ান্ট দিস, সেগুলো আমি নিয়ে নেই। আই ট্রাই টু earn that back through work somehow. And আরেকটা জিনিস যেটা I felt যে has really helped me sort of be more mindful about money is giving a lot of it to my parents. So দেখা যায় যে একটা টাকা আমার আছে and I can contribute to household or contribute to my parents in some way, আমি ওটা দিয়ে দেন, that's money accounted for. তারপর ওনারা ওনাদের লাইফস্টাইল অনুযায়ী বা ওনাদের নিড অনুযায়ী ওটা অনেক স্পেন্ড করে। So that's like another alternative. একটা স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, ওই স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি থাকে না। সো আই নো যে এই টাকাটা আমার কাছে থাকলে আমি প্রবলি খুব বাজে একটা জায়গায় স্পেন্ড করে ফেলতাম, বাট করি নাই। সো এখন ওটা আম্মু আব্বুর কাছে আছে, they'll spend it however they see fit. নাইস, ভালো একটা ছোট ভিডিও আমরা পেয়েছি। বাট মানে আমি জাস্ট একটা জিনিস ভাইয়ের কাছে একবার ক্লিয়ারলি জানতে চাবো, সেটা হচ্ছে ভাই অনেকবার একটা কথা বলছে টাইমিং, যে তাড়াতাড়ি করো বারবার ভাই বলছে টাইমিং। সো এইটা কি কোনোভাবে ভাই কোয়ান্টিফাই করা যায় যে ধরেন আমি যদি কেউ লেটস সে 30 বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করবে, আমি 25 বছর বয়সে শুরু করবো, তো তাহলে আসলে ডিফারেন্সটা কিরকম হতে পারে 20 বছর পরে গিয়ে? মানে আমি মাঝে মধ্যে একটু যে এসআইপি ক্যালকুলেটর নামে একটা জিনিস আছে ওয়েবসাইটে, সো ওখানে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ দেওয়া যায় 10% ইন্টারেস্ট রেটে কত বছরে কি, সো ওটা করে করে মাঝে মধ্যে এই ডিফারেন্সটা করে দিলাম যে হিউজ ডিফারেন্স, মানে একই অ্যামাউন্ট। তুমি তো তোমার একটা এই কন্টেন্ট দেখিয়েছিলে যে কেউ 5 বছর পরে শুরু করেছে, কেউ 5 বছর আগে শুরু করেছে, হিউজ ডিফারেন্স এটা ক্রিয়েট করে। মানে ইনফ্যাক্ট আমি এটাও দেখছি যে সেম অ্যামাউন্ট লেটস সে আমি আজকে ইনভেস্ট করলাম মানে লেটস সে 25 বছর বয়সে, 5 বছর পরে গিয়ে যখন আরেকজন মানুষ ওই সেম অ্যামাউন্ট করে, মানে ও কোনোভাবেই মানে ইভেন আপনি যদি থামায়ও দেন ওর আগে তারপরও আসলে কোনোভাবে রিচ করতে পারছে, কারণ ওই 5 বছরের ইনকাম তো বারবার বাড়ছে, ওই যে কম্পাউন্ডিং ইমপ্যাক্টটা শুরু করে, কম্পাউন্ড ইন্টারেস্টের যে পাওয়ারটা। এবং এই কম্পাউন্ডিং কিন্তু স্টক মার্কেটে যে আমাদের মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে মাসে, এটা তো হইতে থাকে। এবং তুমি যে একটা কথা বলছো শেয়ার মার্কেটে ধস হয়, শেয়ার মার্কেটের প্রাইস আপ এন্ড ডাউন করে ডিপেন্ডিং অন দ্য ইকোনমিক সিনারিও এন্ড কোম্পানির লাভ লসের উপর বেস করে। কিন্তু যেহেতু সে টাকাটা একবারই ইনভেস্ট করছে না, এই মেথডটা কিন্তু অনেক ওকে ওইটাকে ম্যানেজ করতে হেল্প করে। যে যেই মাসের দাম কম সেই মাসে একটা টাকা দিল, আরেক মাসে টাকা দিল, তখন একটু কমে গেছে, আবার কম দামে কিনলাম, পরের মাসে আরেকটু কমে গেছে, কম দামে কিনলাম। এইভাবে যারা 3 থেকে 5 বছর ধরে এইভাবে ইনভেস্টমেন্ট করে তাদের কখনোই স্টক মার্কেটে লস হয় না। বিকজ আমি যখনই প্রাইস কমে তখন ওই পরের মাসের আমি কিন্তু ওই টাকা দিয়ে বেশি সংখ্যক শেয়ার কিনতে পারতেছি। সো আমরা মনে করি যে যারা রেগুলার মিনিমাম 3 to 5 ইয়ার্স টাইম হরাইজন এরকম ছোট ছোট করে জমায়, স্টক মার্কেটে যে মিউচুয়াল ফান্ড করে সেগুলোতে যদি প্রপার ফান্ড ম্যানেজারদের মাধ্যমে করে, আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি যে আমার টাকা রিটার্ন ব্যাংকের চেয়ে অনেক বেশি হয়। বাট আছে কিন্তু মানে আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে কথাবার্তা তো আমরা অনেক বলতে পারি, বাট যেই কথাবার্তা থেকে যেই টক থেকে আসলে আমাদের জীবনে আসলে ইম্প্যাক্ট রাখা যায়, মানে টাকা টক্স আসলে এরকম একটা ব্যাপার ছিল যেখানে আসলে ইচ্ছে ছিল যে বসে নোট নিয়ে নিয়ে পুরো ভিডিওটা বারবার দেখে দেখে যেতে। বিকজ অনেস্টলি আমি যখন এসআইপি ক্যালকুলেটরটা নিজে ট্রাই করছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে এভরিডে মানে যতদিন লেট হচ্ছে তত আসলে আমি লুজিং অপরচুনিটি। সেম টাকাটা ইনভেস্ট করতে হবে, বাট জাস্ট টাইমিং এর ডিফারেন্সের কারণে আসলে ডিফারেন্স অনেক বড় হয়ে যাবে, এবং আই হ্যাভ নো ওয়ান টু ব্লেম ফর এক্সেপ্ট ফর মাইসেলফ যে না ভাই 5 বছর আগে শুরু করলে। আর ইভেন ব্যাংকে টাকা রাখাটাও কিন্তু এখন টাকার ক্ষয় হচ্ছে, কারণ ব্যাংকে রাখলে যেই পার্সেন্টেজ বাড়ে তার থেকে কিন্তু এখন ইনফ্লেশন বেশি, which means প্রতি বছর ব্যাংকে টাকা রেখে দেওয়ার জন্য আমাদের টাকার ভ্যালু কমে যাচ্ছে। এই জিনিসটা কারো মাথায় আসে না, সবাই কিন্তু কষ্ট পেয়ে যায়, ও তাই তো এটা কিছু ব্যবস্থা করা দরকার। কেউ যদি চিন্তা কর
বালিশের নিচে টাকা রাখছিস, প্রতি বছর শেষে কেউ এসে টাকাটা নিয়ে যাচ্ছে, অনেক কষ্ট লাগতো কিন্তু, এই কথা কিন্তু আসলে সত্য। অনেক কষ্ট লাগতো। কিন্তু ব্যাংকে আছে বোঝা যায় না। ব্যাংকে আছে স্যার, বোঝা যায় না, কারণ তো ভ্যালিউ কমছে টাকা। অনলাইনে টাকা দেওয়াটা খুব ইজি, পকেট থেকে মানি ব্যাগ বের করে ক্যাশ দিতে কিন্তু কষ্ট লাগে। মানুষ আসলে দেখতে হয়। সো এই ভিডিওর পরে মানুষ অ্যাকচুয়ালি দেখতে পায় তো জিনিসটা, যে ব্যাংকে টাকা রাখলে, সেই জন্যই যারা খরচ করে, যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে, ওদের কষ্ট লাগে না। তাদের খরচ অনেক বেশি হয়, পরে টের পায় যখন টাকাটা পে করতে হয়। ক্রেডিট কার্ডের হ্যাবিটে কিন্তু মানুষের সেভিংস হ্যাবিটকে নষ্ট করে ফেলে। অ্যাবসলিউটলি। আপনাকে জিজ্ঞেস করি যে আপনি যদি এখন বললেন যে আপনার 3 লাখ টাকা ইনকাম, ধরেন হাইপোথেটিক্যালি 2 লাখ টাকা ইনকাম, 1 লাখ টাকা, আপনি কি আজকের আলোচনার পরে এরকম একটা চিন্তা আসছে যে আমি এখন থেকে 2000 টাকা বা 1000 টাকা আমি সেভ করা শুরু করবো? আমি বুঝতে চাচ্ছি যে আমাদের এই আলোচনাটা আমাদেরকে কনভিন্স করছে না, আমাদেরকে কনভিন্স করছে কিনা, অন্যরা তো কনভিন্স পড়ে। আপনার কি মনে হচ্ছে যে আমি একটা অ্যামাউন্ট শুরু করা উচিত? আই থিঙ্ক আমি আসলে এখন আমি যেটা এই কনভারসেশনের পর ফিল করছি, আই হ্যাড দ্য আর্জ টু ডু ওপেন আ ব্র্যান্ড অর ডু সামথিং which is connected to my job. Merchandise. I don't know what. So build a business. To build up a business, but আমি confident feel করতাম না. But from today, আজকে এই যে একদম হাতে নাম্বারস গুলো মানে কাগজ কলমে বোঝার পর I felt মানে আমার মনে হচ্ছে this is high time. If not now, then when? তো এই জিনিসটা আমার কাছে ফিল হচ্ছে। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে a healthy lifestyle also can change a lot of things, ওইটাও কিন্তু একটা গেম চেঞ্জার। লাইক আমরা like if you wake up early, if you exercise, if your mind is in the right place, একদিনে কিন্তু 2টা কাজ করা সম্ভব হয়। But if you wake up late, সাইমালটেনিয়াসলি সব লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবকিছু ইটস লাইক আ ডমিনো এফেক্ট, যে একটার জন্য সবকিছু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ওই যে হেলদি লাইফস্টাইলটা যদি না থাকে, আমরা দিনে 2টা কাজ করতে পারছি না, ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। সো এটাও আর্নিং হচ্ছে না। তো যেখানে আমি 2টা কাজ করে দুইবার হচ্ছে গিয়ে টাকা পেতাম, সেটা হচ্ছে আলটিমেটলি ইটস কামিং ডাউন টু 1। তো আমার মনে হয় হেলদি লাইফস্টাইল ইজ অলসো, মানে জেনারেলি কিন্তু মেডিকেল রিসার্চও বলছে যারা আর্লি রাইজার দে ক্যান অর্গানাইজ থিংস বেটার এন্ড দে মানে অনেক সময় এটা আমি যারা দেরি করে ঘুমায় সেটা তাদের ডিসরেসপেক্ট না, বাট ন্যাচারালি হিউম্যানস আর ক্রিয়েটেড ইন দ্যাট ওয়ে, তার এনার্জিটা বেশি থাকে। আমার মনে হয় দ্যাট ইজ অলসো সামথিং দ্যাট পিপল শুড অ্যাকচুয়ালি লুক ফরওয়ার্ড টু, চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইলে শিফট করলে কিন্তু আমাদের কাজ করার ক্ষমতাটাও অনেক গুণ বেড়ে যায়। সো দ্যাট ইজ অলসো সামথিং। So any মানে বুকস অর পডকাস্ট দ্যাট ইউ গাইজ ওয়ান্ট টু রিকমেন্ড, যদি কেউ পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আরো জানতে চায়? আরো একদম বেসিকের জন্য খুব ভালো একটা বই হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকি। What is the one thing that মানে you learned from that book? I think one thing বলে it's a philosophy. হ্যাঁ, সো ওখানে জাস্ট দেখায় যে ও 2টা ইয়ে ছিল, রিচ ড্যাড আর পুয়ার ড্যাড। সো মানি ম্যানেজমেন্টের যে সাইকোলজিটা ইটস ভেরি ডিফারেন্ট। সো এই ডিফারেন্সটা গল্পের মাধ্যমে দেখায় যে রিচ ড্যাড এটা করছে, ওই একই টাইমে পুয়ার ড্যাড এটা করছে, ওইটা করছে। সো এই ডিফারেন্সটা যদি একবার বোঝা যায় তাহলে আমার কাছে খুব ভালো হবে। আমার কাছে মনে হয় এটার এক্সাম্পলটা একটা টোটকাটা বলে দিলে না, যে একটু চিপা বুদ্ধি হয়ে যাবে। একটা এক্সাম্পল দেন রিচ ড্যাড পুয়ার ড্যাড। ওইখানে যেমন ওরা একটা কনসেপ্ট বুঝায় যে আমরা যখন ইনভেস্ট করি বা কোনো একটা টাকা রাখি, যে টাকার ভ্যালুটা কিভাবে বাড়ে। সো এগেন গল্পটা না বললে আসলে অনেক লেন্দি হয়ে যাবে, বাট ওই যে সেভিংস, ওই ডিফারেন্সটা যে কত ডিফারেন্ট, এটা একবার যদি কেউ মানুষ বুঝে, কেউ টাকা কাবার্ডেও রাখবে না, ব্যাংকেও রাখবে না। যে রবার্ট কিওসাকি কিন্তু খুব বলে যে এই যে ব্যাংকে টাকা রাখা উচিত না, ব্যাংকের, ওর যদি ইউটিউব ভিডিও গুলো দেখো। সো ওই জিনিসটা কনসেপ্টটা একবার যদি বইটা পড়া যায়, ফ্যান্টাস্টিক, লাভ ইট। সো মানুষের হয় কি টাকা দেখার যে একটা বলো না নাজারিয়া, পার্সপেক্টিভ, ওটা চেঞ্জ হয়ে যায়। সো আই উড রিয়েলি রেকমেন্ড দ্যাট। আর আমি এখন একটা ফলো করি নাভাল রবিকান্ত, ও ইনভেস্টর, ও খুব সুন্দর, ওর একটা বই আছে দ্য আলমানাক অফ নাভাল রবিকান্ত, এবং ও খুব পডকাস্ট আছে ওর হাউ টু গেট রিচ এর 2টা ভলিউম আছে, 3.5 ঘন্টা। ইনফ্যাক্ট ওর বইটাই হয়েছে হলো ওর পডকাস্ট থেকে সুন্দর করে নিয়ে এক্সার্পস নিয়ে বইটা বানায়। যেমন ওখানে খুব, ওইটা আবার সুন্দর, ওইটা আবার বড় বড় গল্প না, ও খুব ছোট ছোট এক্সার্পট নিয়ে একটা বলে। যেমন ও বলে যে দেখো, ওই যে তুই যে কোয়েশ্চেনটা করছিলি যে বড়লোক হওয়ার জন্য চাকরি করো, সবসময় বলে দেখো বড়লোক হইতে হলে তোমাকে একটা জিনিস করতে হবে, তোমার সময় বিক্রি করা যাবে না।
আমরা চাকরিগুলো যেটা হয় যে আমরা সময় বিক্রি করি, সেম কার্ভে চলতে থাকে। সেম কার্ভে চলতে থাকে। সো ইউ হ্যাভ টু ওন আ পিস অফ বিজনেস অর সামথিং এলস, তাহলে হয় কি Exponential return এক্সপোনেনশিয়াল রিটার্ন হয়। আর আমরা যদি আমাদের সময় বিক্রি করতে থাকি, মানুষের লাইফে সময়টা কিন্তু লিমিটেড, এটা বিক্রি করে একটা লিমিটেড অ্যামাউন্টই পাবা। সো ওইটা কিন্তু এক্সপোনেনশিয়াল, ওই যে কার্ভটা কখনো হিট করে না। সো অলওয়েজ বলে যে আমি অলওয়েজ চিন্তা করি যে আমার সময়ের জন্য আমার বিক্রি করা না লাগে, ওটার অন্য কি করা যায়। সো এটা অনেক ছোটখাটো হ্যাকস নিয়ে করে, বাট ইটস সুপার অসম। না, আমার একটা বই বলতে পারি, কিন্তু বইগুলো সব ইংরেজিতে লেখা। অ্যাভারেজ বাংলাদেশের মানুষ হয়তো অনেক সময় ইন্টারেস্ট না, এগুলোকে বাংলাও পাওয়া যায়। পেলে ভালো হতো। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন। তো নেপোলিয়ন হিল। ওইটার একটা চ্যাপ্টারের কথা যদি আমি বলবো যে অটো সাজেশন। মানে হচ্ছে আমি নিজে সকাল থেকে উঠে একটা কথা বলবো। যেমন আমরা অনেক সময় বলি না, আমাদের যে মানুষ চাওয়ার মতো করে চাইলে আল্লাহ তাকে ছেড়ে দিয়ে দেয়, সেটা কিন্তু আমি কিন্তু আমার জীবন থেকে আমি বলতে পারি যেটা একটা এম্পিরিক্যাল সায়েন্টিফিক একটা রিজন আছে। ওয়েন ইউ যখন আমরা কোনো কিছু একটা চাই, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চাওয়া শুরু করি, আমি দুপুরে চিন্তা করি, রাতে চিন্তা করি, দুপুরে চিন্তা করি, তখন কিন্তু আমার পুরা অ্যাক্টিভিটিস অ্যাকশনস গুলো ওই টুয়ার্ডস দ্যাট ফোকাসড হয়ে যায়। তো আমি যদি চিন্তা করি আজকে থেকে যে আমি এখানে যে আলোচনা হলো আমি 10 বছরে 5 লাখ টাকা 50 লাখ টাকা জমাবো, তাহলে আমি আজকে থেকে 50 টাকা বা 500 টাকা বা 1000 টাকা সেভ করবো, আমি সেভ করবো এভরিডে মর্নিং এ যে আমি চিন্তা, এই অটো সাজেশন, নিজেকে নিজে সাজেস্ট করা, এটা কিন্তু ব্রেনকে রিওয়ার্ড করে, রিপ্রোগ্রাম করে। আমার ফোকাস হয়ে যায় যে আমাকে কাজটা করতে হবে। এবং আমি মনে করি যে ওই বইয়ের অনেক এলিমেন্ট আছে কিন্তু এই যে আমি সেভ করব এবং আমার লাইফকে ডিসিপ্লিন করবো। আমার যখন দরকার হবে বিপদের দিন টাকা, তখন আমি টাকা পাবো, অথবা আমার ছেলে মেয়ে হলে ওদের পড়ালেখার টাকা জোগাড় করতে পারবো, আমি আজকে থেকে সেভ করা শুরু করবো। এবং দেয়ার ইজ নো বেটার মোমেন্ট দেন নাও, টুডে। ইট উইল নট, কালকে করবে এটা হবে না। পজিটিভ অ্যাফার্মেশন, রাইট স্যার? Yeah. প্রতিদিন সকালে। এটাই। রাইট। সো আই থিঙ্ক আমরা মোটামুটি সামারাইজ করেই ফেলছি, এবং এটা ডিসকাশনটা শুনলে আপনার জীবনে যে কত বড় কত কোটি টাকার চেঞ্জ আসতে পারে বলছিলাম তো প্রথমে, শেষ সময় দেখতে হবে। আমি জাস্ট লাস্ট একটা রাউন্ড যাবো অ্যারাউন্ড দ্য টেবল, এবং খুবই স্পেসিফিক্যালি একটা করে সাজেশন যাবো সবার কাছ থেকে। সেটা হচ্ছে, মুনজারিন, তুমি একটা যদি অ্যাডভাইস বা সাজেশন দিতে হয় ফ্রম দিস ডিসকাশন, ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স সো ফার, ফর ক্রিয়েটার্স, এডুকেটার্স লাইক ইউ, তুমি তাদেরকে কি সাজেশন দিবা সো দ্যাট দে আর ফাইন্যান্সিয়ালি বেটার? আই থিঙ্ক একটা সাজেশন হচ্ছে টু ফাইন্ড আউট দ্যাট ওয়ান থিং দ্যাট, এটা শুধুমাত্র ফাইন্যান্স না, এটা পার্সোনালিও, টু ফিগার আউট দ্যাট ওয়ান থিং দ্যাট এভরিওয়ান ইজ গুড অ্যাট। মানে ফর সাম পিপল ইটস ইংলিশ লাইক মি, ফর সাম পিপল ইটস সিঙ্গিং, ফর সাম পিপল ইটস প্রবলি ডিজাইনিং। সো টু ফিগার আউট দ্যাট ওয়ান থিং দ্যাট ইউর গুড অ্যাট অ্যান্ড ইউর সামথিং যেটা আমাদেরকে অনেক হ্যাপিনেসও দেয়, যে আমি এটা কাজটা করতে আমি অনেক হ্যাপিনেস ফিল করছি, আমি ওটা অনেক এক্সেল করারও ট্রাই করবো। দেন ট্রাইং টু ফিগার আউট যে হাউ দ্যাট থিং ক্যান গেট মি মানি। সো সেটা পড়ানোর মাধ্যমে হোক, লেখার মাধ্যমে হোক। যেমন আমার ফার্স্ট জব কিন্তু জাস্ট ব্লগ লেখা, আমি 400-500 ওয়ার্ডের ব্লগ লিখতাম, ওইটা থেকেই কিন্তু আমার আর্নিং আসতো। তখনই আমি ফিগার আউট করছি যে এটা একটা নিড আছে, দেয়ার আর পিপল বাংলাদেশে যারা ইংলিশ ভালো লিখতে পারে না। সো তখন আমার মধ্যে ওই জিনিসটা অনেক ক্লিক করছে যে আমি এটা থেকেই আর্নিংটা স্টার্ট করবো। সো টু ফিগার আউট দ্যাট ওয়ান থিং ইউ আর গুড অ্যাট and be very good at it, so that কেউ কম্পেয়ার করতে একটা কনসেপ্ট, the hedgehog concept, something that you love doing, Yeah. something that you're good at, and something that pays you money. I think ikigai as well. ইকিগাই হলো চারটা, ওটা হলো চারটা সাইড, ওটা আরেকটা ফোর্থ ডাইমেনশন অ্যাড করে যে সামথিং দ্যাট ইজ গুড ফর দ্য ওয়ার্ল্ড। সো এই চারটা যেখানে ইন্টারসেক্ট করে, মানে জাপানিজ কনসেপ্ট, হ্যাঁ, ইওর রিজন ফর বিইং, কেন আমি পৃথিবীতে আসছি, কি আমি অফার করতে পারি। এক্স্যাক্টলি। সো আমার কাছে যাবো হচ্ছে গিয়ে এন্টারপ্রেনারদের জন্য, যে আপনার মতো একটা কোম্পানি বানাতে চায়, তার জন্য একটা আমি ফাইন্যান্স মেজর, আরিফ আমার ডিরেক্ট টিচার ছিলেন আইবিএতে, বাট তাও আমার ফাইন্যান্সের অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল নলেজ কম ছিল, কারণ আমি তো অন্য কোথাও কাজ করিনি। তাই আমি বলবো বিগেস্ট অ্যাডভাইস টু অল দ্য এন্টারপ্রেনার্স ইজ যে বেস্ট ওটা জানে তাকে হ্যান্ড ওভার করে দেয়া। নাহলে হয় কি, আমরা দেখা যায় বাংলাদেশে যারা উদ্যোক্তারা আছে তারা সবসময় ভয় পায় যে টাকা কাউকে দিলেই হয়তো বা এইদিকে সরাই ফেলবে, চুরি হবে, এটা হবে, এটা কারণে সবসময় আমরা কুক্ষিগত করে রাখি, নিজের কাছে রাখি। বাট তখন যেটা হয়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, যে সব চেক আমাকেই সাইন করতে হবে, আমার হাত থেকে টাকা দিতে হবে। আমিও শুরুর দিকে বহু বছর করছি, ক্যাশ টাকা নিয়ে খামে, বাট এটা স্কেল করা যায় না। এবং একটা সময় মানুষ অনেক বেশি বার্নড আউট হয়ে যায় এই কাজ করতে যায়, আর এই কাজটা তো অন্য কাউকে দিলে করে ফেলা যায়। আর মানুষ যেটা ভয় পায় যে চুরি হবে বা টাকা সরাই ফেলবে, ওটা হলো সিস্টেম যদি সুন্দর করে বানায় ফেলা যায় তাহলে হয়ে যায়। আর আমি এখন দেখি তো, আমি গত 2 বছর ধরে সুন্দর করে ডেলিগেট করে দিচ্ছে, আমার টিম এত সুন্দর করে ম্যানেজ করে যেটা আমার পক্ষে জীবনে করা পসিবল ছিল না। এখন আমি ছোটখাটো বিষয় বলছি, তো একটু প্লিজ করে দিই। So I think that's going to be the best suggestion for everyone who's dealing with it. Find the best person
delegate it and you do something else. মেজাইন আপুসে যাব অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, আপনার ফিল্ডে যারা যেতে চায় তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিবেন? ওয়ান অ্যাডভাইস, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। ট্যাক্সেট আপনি অলরেডি বলে দিয়েছেন, সো দ্যাট ওয়াজ এ গুড সো আই থিঙ্ক আমি এটাকে তিনটা ভাগে বলবো। ফার্স্ট থিং ইজ লার্ন, and learning is very easy nowadays, internet being very cheap, not Right. very but cheap. একদম ফ্রিও আছে অনেক, অনেক অফার্স থাকে, ফ্রিও থাকে। সো ইট ডাজন্ট হ্যাভ টু বি একদম স্কুলে গিয়ে কোনো কিছু শেখা। থ্রু ইন্টারনেট, থ্রু টেকনোলজি উই ক্যান লার্ন আ লট অফ থিংস। অনেক ফ্রি ক্লাসেস আছে, অনেক ওয়ে আছে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, ইউ ক্যান লার্ন। সো অনেক ধরনের ক্লাসেস আছে, অ্যাটেন্ড দোজ। বাসায় বসে অ্যাট দ্য ইজ অফ ইউর হোম, ওখানে বসেই আমরা অনেক কিছু আসলে অনলাইনে শিখে ফেলতে পারছি। সেটা গেল অনলাইন। সেকেন্ড হচ্ছে প্র্যাকটিক্যাল। আই বিলিভ ইন ডুইং থিংস উইথ মাই ওন হ্যান্ডস অর উইথ দ্য ফিজিক্যাল স্ট্রেংথ। সো ইফ ইউ আর ইনটু অ্যাক্টিং, তোমার কিন্তু আসলে বাসায় বসে এক ধরনের জিনিস আমরা শিখতে পারবো। বাট ইফ ইউ আর নট গোয়িং টু দ্য ফিল্ড, ইফ ইউ আর জাস্ট ওয়েটিং ফর আ গুড অপরচুনিটি, তাহলে কিন্তু হবে না। ইউ ক্যান নট ওয়েট, ইউ হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং। মানে কাজ বড় হোক ছোট হোক, কাজটা করতে হবে, করে ওখান থেকে কোনো না কোনো ধরনের শিক্ষা কিন্তু পাওয়া যায়। আজকে এই জায়গায় বসে আই এম নট রিলেটেড টু দিস ফাইন্যান্স এন্ড এভরিথিং, বাট আমি এখানে এসে আসলে অনেক কিছু শিখে ফেলেছি, অ্যান্ড আই এম রিথিঙ্কিং অ্যাবাউট মাই লাইফ অ্যাগেন। সো এই জায়গাটা, এই যে প্র্যাকটিক্যাল ভাবে কাজগুলো করা, সেটা হচ্ছে গিয়ে উড বি মাই সেকেন্ড ওপিনিয়ন অর অ্যাডভাইস। আর 3 নাম্বার হচ্ছে definitely don't try to be the smartest one in the room. Always be the dumbest one. So I believe ajke I was not the smartest, and I could learn a lot from this room, from this table. So don't always make a circle jekhane you can actually learn from your friends or the surroundings jara ache. So ওই ধরনের সার্কেলে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। বাট টাকা আসলে আমাদের কতটুকু হ্যাপি করবে না করবে জানি না, বাট দিস ডিসকাশন টুডে, টাকা টক্সের প্রথম যে মানে চ্যাপ্টারটা আমরা বললাম, দ্যাট ইভেন্চুয়ালি মানে মেড মি ভেরি হ্যাপি। আমার মনে হচ্ছে যে আজকে আমার এভারেজ তো অনেক উঠছে, সো এটা একটু কমছে। এটা তো বলতে পারছি যে আসলে না কি না, করতে হবে। অ্যাবসলিউটলি। এন্ড সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি পুরো কনভারসেশন থেকে একটা কিছু শিখে থাকেন, তাহলে তো আপনি অলরেডি লাভবান হলেনই। সো আপনি এনশিওর করবেন যাতে এই শেখাটা একটু ছড়িয়ে যায়। এটাই আসলে শান্তা মিউচুয়াল ফান্ড চায়। সো মিউচুয়াল ফান্ড তো ইজ ওয়ান অফ দি মেনি টুলস দ্যাট ইউ ক্যান ইউজ ফর গেটিং ওয়েলদিয়ার ইন ইয়োর লাইফ, বা আপনার পার্সোনাল ফাইন্যান্সটাকে ঠিকঠাক করার জন্য। এছাড়া আরো অনেক টুল আছে। সো শান্তা মিউচুয়াল ফান্ড আসলে চাচ্ছিল যে আপনি যাতে এতটুকু একটু জানি আমরা, বা একটু শিখি, এবং আমরা আমাদের পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আসলে একটু চিন্তা করি, একটু গুছিয়ে চিন্তা করি। সো আপনি যদি একটু শিখে থাকেন, তাহলে আপনি এনশিওর করবেন যে আপনি যেভাবে ভিডিওটা দেখেন না কেন, একটু শেয়ার করে দিন, বা আপনার একটা ছোট ভাইয়ের কাছে একটু পৌঁছায় দিন ভিডিওটা, যেটা একটু দেখলে জীবনে কিছু শিখতে পারবে। এখানে কিন্তু আইমান সাদিক বসে আছে, ওকে পছন্দ না, মেজামিন আবু কিন্তু বসে এখানে, ওকে পছন্দ না। সেখানে একটা ভাই ছিল যে অনেক টাকা, ও বসে এখানে। মুনজারিন, ও মাই গড, মুনজারিন যা বলছে এখন থেকে আর খরচই করতে হবে না। সো আমাদের দুজনকে বললো কেন পছন্দ না মানুষের? আচ্ছা না, আমি জাস্ট বলছিলাম যে আবার র্যান্ডম হয়ে গেল জিনিসটা। বাট অবশ্যই কারো না কারোর সাথে শেয়ার করেই দিবেন, কারণ আপনার একটা শেয়ারের কারণে একটা মানুষ যখন এই ভিডিওটা দেখবে, তার জীবনে হয়তো কোটি কোটি টাকা চেঞ্জ চলে আসতে পারে, হু নোজ। আর আরেকটা বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আর কিছু যদি না করেন, এসআইপি ক্যালকুলেটরটা একবার ট্রাই করে দেখেন। দিস ইজ আ ম্যাজিক। সো গো টু শান্তাস ওয়েবসাইট, আমরা লিঙ্কটা নিচে দিয়ে দিব। এসআইপি ক্যালকুলেটর যাবেন, গিয়ে টাইপ করবেন যে আজকে থেকে 5,000 টাকা ইনভেস্ট করলে 20 বছর পরে কি হবে, 5 বছর পরে ইনভেস্ট করলে কি হবে। আপনি যে অ্যামাউন্টটা দেখবেন, তারপরে আপনি অটোমেটিক্যালি 1,000 টাকা করে সেভ করা শুরু করবেন। আমার কিছু বলা লাগবে না। অন দ্যাট নোট, দিস ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ টাকা টক্স। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর শেয়ারিং ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড নলেজ উইথ আস। আমরা আসলে অনেক কিছু শিখলাম, এবং আই এম শিওর যে যারা দেখবে এপিসোডটা, তারা অনেক কিছু শিখবে এবং শিখে আপনাদের প্রতি অনেক গ্রেটফুল হবে। আই এম পার্সোনালি ভেরি গ্রেটফুল ফর হ্যাভিং দি opportunity to host all of you here. So thank you so much once again, and this will be the end of Taka Talks chapter 1. See you once again in some other video. Till then, সবাই আগে শিখেন, অনেক বেশি স্কিল বাড়ান, তারপর একটু করে সেভ করা শুরু করেন, তারপরে যত তাড়াতাড়ি পারেন ইনভেস্ট করা শুরু করেন। গেট আ হোল্ড অফ ইউর পার্সোনাল ফাইন্যান্স, বিকজ টাকা এমন একটা জিনিস যেটা আপনাকে হ্যাপি করতে পারে, না করতে পারে, বাট আগে টাকা বানান, তারপরে ডিসাইড করেন। If not now, then when. Goodbye and bye. Thank you so much. গ্রেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিন টকিং টাকা উইথ শান্তা হ্যাশট্যাগটি সহ। সাথে ক্যাপশনে লিখবেন আপনি ভিডিওটি থেকে কি শিখলেন, আর শেখাকে কাজে লাগিয়ে নেক্সট কি করছেন। আপনার পোস্টের প্রাইভেসি অবশ্যই পাবলিক রাখবেন, আর শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট পেজটা ট্যাগ করে দিবেন। প্রতি সপ্তাহে বেস্ট পোস্ট দাতা পাবেন 10,000 টাকার পুরস্কার।
আর সেই টাকা শান্তা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সাথে শান্তার পক্ষ থেকে যোগ হবে আরও 5,000 টাকা। তাহলে আর দেরি কিসে, হয়ে যাক একটা শেয়ার